জি ম্যাডাম। ওকে, সো বিল্ডিং প্লাম্বিং সিস্টেমের উপরে তোমাদের আমি আজকে লেকচারটা দিব। তোমাদের আসলে এই টপিকের উপরে অলরেডি 333-তে ক্লাস কোর্স করা হয়েছে, কোর্স ম্যাটেরিয়ালের মধ্যে ছিল, বাট তারপরে জাস্ট আরেকটু ডিটেইলসে যাতে তোমাদের ক্যাপস্টোন প্রজেক্টের বিল্ডিং সিস্টেমে তোমাদের ওয়াটার সাপ্লাই অ্যান্ড ড্রেনেজ সিস্টেমটাকে কিভাবে তোমরা ইনকর্পোরেট করবা, ডিজাইন করবা, সেগুলোরই বেসিক কিছু ইনফরমেশন এবং ডিজাইন প্যারামিটার্স আমি আজকে ক্লাসে দেখাবো। ওকে, সো একটা প্লাম্বিং সিস্টেমের মেজর এলিমেন্টসকে আমরা ব্রডলি প্রথমে যদি দুটো ভাগে ভাগ করি, প্রথমে থাকছে কি বিল্ডিং ওয়াটার সাপ্লাই সিস্টেম এবং সেই সাথে বিল্ডিং ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ আমার যা যা ফেসিলিটিস গুলো আমরা প্রোভাইড করছি সেখানে আমার প্রত্যেকটা যে অ্যাপ্লায়েন্স যেগুলোর মাধ্যমে আমরা ওয়াটার হয়ে গেল যেগুলোর মাধ্যমে আমরা ওয়াটার কনজিউম করব, সেই সব পয়েন্টগুলোতে সেই সব ফিক্সচারে আমাদের সাপ্লাই কানেকশন থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম কনজাম্পশনের পরে যে ওয়েস্ট ওয়াটার জেনারেট হবে সেগুলোকে আমরা ওয়েস্ট ওয়াটার কালেকশন সিস্টেমের মাধ্যমে বিল্ডিং থেকে ড্রেন আউট করবো। সো ওভারঅল আমরা যদি এখানে একটা বিল্ডিং এর মধ্যে দেখানো হচ্ছে যে অ্যাপ্লায়েন্স গুলাতে আমরা এখানে ওয়াটার সাপ্লাই দিচ্ছি, সেটা কোল্ড ওয়াটার হট ওয়াটার দুটোই হতে পারে। দেন সেখানে আমার ওয়েস্ট কালেকশন হচ্ছে, এই গ্রিন কালারটা হচ্ছে ওয়েস্ট পাইপ, যেগুলোর মাধ্যমে আমরা ওয়েস্ট ওয়াটারটাকে কালেক্ট করছি এবং সেগুলোর প্রপার ভেন্টিং করছি এখানে ইয়েলো পাইপ দিয়ে। সো এগুলো হচ্ছে ওভারঅল টোটাল প্লাম্বিং সিস্টেম। সো বিল্ডিং প্লাম্বিং সিস্টেমের ব্রড ক্যাটাগরিতে আমরা দুটো ভাগে ভাগ করছি, যে ওয়াটার সাপ্লাই অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। শুনতে পাচ্ছ তো তোমরা আমাকে ক্লিয়ারলি? ওকে, আচ্ছা। সো বিল্ডিং প্লাম্বিং সিস্টেমের যে বিল্ডিং ওয়াটার সাপ্লাই সিস্টেম, সেটার যে মেজর কম্পোনেন্টস গুলো আছে তার মধ্যে আছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ওভারহেড ট্যাঙ্ক, ওয়াটার সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন পাইপস, প্লাম্বিং ফিক্সচার্স অ্যান্ড ট্র্যাপস, পাম্পস এটসেট্রা। সো এখন আমি কিভাবে সাপ্লাইটা দিতে চাই তার উপর ডিপেন্ড করে যেখানে আমি ওভারহেড ট্যাঙ্ক দিব কি দিব না, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার দিব কি দিব না। সো কমন যে কম্পোনেন্টস গুলো থাকে সেগুলো এখানে ইনক্লুডেড আছে। আর ওয়েস্ট ওয়াটার ড্রেনেজ সিস্টেমের মধ্যে আছে সয়েল স্ট্যাক, ওয়েস্ট স্ট্যাক, ভেন্ট পাইপস অ্যান্ড আদার বিল্ডিং ড্রেনস, আদার অ্যাপারেন্সেস যেগুলো আমরা ইউজ করে থাকি, সেই সব ডিভাইসেস, কানেকশনস ইত্যাদি। সো যেটা বলছিলাম যে ওয়াটার ডিস্ট্রিবিউশনটা আমরা অনেকভাবেই করতে পারি ডিপেন্ডিং অন available of fund, depending on the type of the structure and source to consumption point, distance, networking system ইত্যাদি। এরকম অনেক ফ্যাক্টর আছে যেগুলোর উপর ডিপেন্ড করে আমরা ডিস্ট্রিবিউশনটা কিভাবে করতে পারি। ব্রডলি আমরা এটাকে আপফিড সিস্টেম করতে পারি, ডাউনফিড সিস্টেম করতে পারি। আপফিড সিস্টেম বলতে বোঝাচ্ছি যে আমি এখানে দেখো এখানে পানিটা মিউনিসিপাল সিস্টেম থেকে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে আসছে, সেখান থেকে আমি পাম্প করে প্রত্যেকটা ফ্লোরে অনুযায়ী সাপ্লাই দিতে পারি। আর যদি বিল্ডিংটা লো রাইজ হয়, অর্থাৎ 5-6 ফিট হয়, 5-6টা স্টোরি হয়, সেক্ষেত্রে আমরা যদি মিউনিসিপাল ওয়াটার সিস্টেমের মধ্যে সাফিসিয়েন্ট প্রেসার থাকে যে সেটাকে সে 6 তলা পর্যন্ত ক্যারি করে নিয়ে যেতে পারবে, সেক্ষেত্রে ওইভাবে দেখা যায় ডাইরেক্ট সাপ্লাই মেইন থেকে পানিটাকে ইন্ডিভিজুয়াল হাউস কানেকশনে দিয়ে দেওয়া হয়। তো এটা আসলে আগে পুরানো সিস্টেম, এখন আসলে সিস্টেমে যাওয়া হয় না, কারণ তাহলে মেইন সিস্টেমে অনেক বেশি প্রেসার মেনটেন করতে হয় এবং ফ্ল্যাকচুয়েশন ইন ডিমান্ডের বেলায় সেই প্রেসারটা মেনটেন করা যায় না। বিধায় এখন যেটা করা হয়, এখন যেটা আমাদের দেশে প্র্যাকটিস, যে মিউনিসিপাল সিস্টেম পানিটা ওয়াটার মেইন থেকে ইন্ডিভিজুয়াল প্রিমাইসেস, ইন্ডিভিজুয়াল বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে দিয়ে দেয়। সেখান থেকে তারপর ইন্ডিভিজুয়াল বিল্ডিং ওনার বা যারা ওইটার মালিক তারা তখন সেখান থেকে নিজেদের দায়িত্বে সেই পানিটাকে ডিস্ট্রিবিউশন ব্যবস্থা করে, সেটা আপ ফিড হোক বা ডাউন ফিড হোক। সেভাবে ডাউন ফিডের বেলা দেখা যায় যে ইন্ডিভিজুয়াল এরকম আমরা যে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার পানিটা কালেক্ট হলো সেটাকে পাম্প করে ওভারহেড ট্যাঙ্কে নিয়ে যাওয়া হচ্ছে, ওভারহেড ট্যাঙ্কে ডাউন ফিডিং এর মাধ্যমে পানিটাকে ডিস্ট্রিবিউট করা হয়। সো এই ধরনের সিস্টেমটার সুবিধা হচ্ছে আমার ফ্ল্যাকচুয়েটিং ডিমান্ড, দেন এমার্জেন্সি ডিমান্ড, এগুলাকে ফুলফিল করাটা সহজ হয় এবং মেনটেন করাটা সহজ হয়। আমরা ওয়াটার সাপ্লাই সিস্টেম যেটা সিটি কর্পোরেশন আন্ডারে সাধারণত, তখন দেখা যায় যে মিউনিসিপাল সিটি কর্পোরেশন যে ওয়াটার সাপ্লাই দিচ্ছে, যেটা আমাদের ঢাকা ওয়াসা, চিটাং ওয়াসা ইত্যাদি, সে আর ওয়াসা আছে। সো এদের আন্ডারে যে ওয়াটার সাপ্লাই অথরিটির আন্ডারে যে ওয়াটার সাপ্লাই সিস্টেম, সেটা থেকে সাপ্লাই হতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালি যদি তোমার কোন একটা অ্যাপার্টমেন্ট, কোন একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট তাদের নিজেদের ওয়াটার সাপ্লাই সিস্টেম করতে চায়, তখন তারা ডিপ টিউবওয়েল সিস্টেমের মাধ্যমে করতে পারে। ঢাকা সিটিতে অনেক অ্যাপার্টমেন্ট আছে যারা নিজেদের আলাদা ওয়াটার সাপ্লাই সিস্টেমের মাধ্যমে ওয়াটারটা মানে ওয়াটার সাপ্লাই সিস্টেমটাকে ডেভেলপ করে থাকে। যেমন ধর যেসব জায়গাগুলো এখন নিউলি ডেভেলপ হচ্ছে,
উত্তরের যে বিভিন্ন সেক্টর গুলা বলো বা মিরপুরের বিভিন্ন সেক্টরে ইন্ডাস্ট্রিজ গুলা, তাদের কিন্তু নিজস্ব ইন্ডিভিজুয়াল এরকম ডিপ টিউবওয়েল সিস্টেমের মাধ্যমে তার ওয়াটারটাকে সাপ্লাই করে থাকে। সো ওয়াটার সাপ্লাই তাহলে আমরা মিউনিসিপ্যালিটি থেকেও পেতে পারি বা ইন্ডিভিজুয়াল ডিপ টিউবওয়েল সোর্স থেকেও পেতে পারি। তো ওগুলা ডিটেলস আর যাচ্ছি না। সো ওয়াটার সাপ্লাই সিস্টেমে যেখানে আমার একটা বিল্ডিং এর ভিতরে আমি যেখান থেকে কনজিউমার পানিটাকে কনজিউম শুরু করবে সেই পয়েন্ট গুলাকে আমরা বলি ফিক্সচার্স। অর্থাৎ এগুলা হচ্ছে আমার যে ওয়াটার সাপ্লাই সিস্টেম এলিমেন্টের লাস্ট এলিমেন্ট, যেখান থেকে আমার কনজাম্পশনটা শুরু হয়। সো প্লাম্বিং ফিক্সচার ইজ দ্য টার্মিনাল অফ ওয়াটার সাপ্লাই সিস্টেম এন্ড স্টার্ট অফ ওয়েস্ট ওয়াটার সিস্টেম। প্রতিটা প্লাম্বিং ফিক্সচার, এখানে দেখো বিভিন্ন ফিক্সচার আছে, ট্যাপ আছে, দেন তোমার বেসিন আছে, তাই না, শাওয়ার আছে, ওয়াটার ক্লোজেট আছে, সবই আছে। সো এই যে প্রত্যেকটা পয়েন্টে যেখানে আমার ওয়াটার কানেকশন দিতে হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমার কোনো না কোনো ভাবে আমি ওয়াটারটাকে ইউজ করা শুরু করব, তাদের প্রত্যেকটাকে আমরা বলছি ফিক্সচার। এবং প্রত্যেকটা ফিক্সচারে আমাদের কি কি থাকতে হবে, এক তো হচ্ছে ওয়াটার সাপ্লাই পাইপ কানেকশন থাকতে হবে, হতে পারে সেটা কোল্ড অথবা কোল্ড অ্যান্ড হট মিক্সচার, একটা সয়েল স্ট্যাক বা ওয়েস্ট স্ট্যাক, অর্থাৎ ওয়াটারটা যেই মুহূর্তে ইউজ হয়ে গেল সেটা ওয়েস্ট ওয়াটারে কনভার্ট হচ্ছে। তো সেই ওয়েস্ট ওয়াটারটাকে তারপরে বিল্ডিং থেকে ড্রেনেজ করে নিয়ে যাওয়ার জন্য যেই পাইপের আমরা নিব সেই সব ওয়েস্ট স্ট্যাক থাকতে হবে, এবং যাতে করে আমার ভিতরে কোনো নেগেটিভ প্রেশার ক্রিয়েট না হয়, কোনো ধরনের ব্যাক প্রেশার ক্রিয়েট না হয়, সেই জন্য আমাদেরকে অবশ্যই ভেন্ট অথবা ভেন্ট স্ট্যাক দিতে হবে। এবং প্রত্যেকটা ফিক্সচার অবশ্যই একটা করে ট্র্যাপ থাকতে হবে। দেখা যাচ্ছে যেখানে বেসিনের নিচে ট্র্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এখানে রিয়ার ভেন্ট আছে। সো এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ফিক্সচারের সাথে থাকতে হবে। ওকে, তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা বিভিন্ন ধরনের ফিক্সচার ইউজ করছি বিভিন্ন পারপাসে। কোনোটা আমরা বেসিন ইউজ করছি, ওয়াটার ক্লোজেট ইউজ করছি, ওয়াশিং মেশিন ইউজ করছি, যেই ফিক্সচার ইউজ করি না কেন এক একটাতে কনজাম্পশন রেট এক এক রকম, তাই তো। কোনোটা আমার অনেক বেশি পানি একসাথে লাগছে, কোনোটা আমার স্লো ওয়াটার সাপ্লাই লাগছে। সো তাহলে দেখা যাচ্ছে যে আমার যে ওয়াটার রিকোয়ারমেন্ট ফিক্সচার টু ফিক্সচার ভ্যারি করছে। তাহলে আমি কিভাবে প্রত্যেকটা ফিক্সচারের জন্য ওয়াটার ডিমান্ডকে ক্যালকুলেট করব? আমরা টোটাল ওয়াটার ডিমান্ডটা জানি বিএনবিসি থেকে, আমরা জানি যে ধরো একটা অকুপেন্সি ক্লাস এ টপ ক্লাসে তাদের জন্য রাখছে তোমার 180 লিটার পার ক্যাপিটা পার ডে। এরকম এক একটা গ্রুপের জন্য ধরো এক এক রকমের পানির পরিমাণ আমরা অ্যাভারেজ ডিমান্ডটা জানি। বাট যখন আমি এই যে প্রত্যেকটা ফিক্সচারে কতটুকু আমি পানি সাপ্লাই দিব বা কতটুকু পানি মিনিমাম এটা থেকে এট এ টাইম আমি কল ঘুরালেই বের হয়ে যাবে, সেটাকে আমার বের করতে হবে। এক একটার তো আমরা বুঝতেই পারছি এখান থেকে যে এক একটার জন্য এক এক পরিমাণ পানি এট এ টাইম আমার দরকার। তো সেই জন্য আমরা যেটা করি, আমরা একটা রেফারেন্স ভ্যালু ইউজ করি। তো এখানে দেখো, এটা একটা স্লাইডটা কোথায় গেল, একটা স্লাইড কি মিস হয়ে গেল। আচ্ছা, যেটা হচ্ছে আমরা সেটাকে সম্ভবত স্লাইডটার মধ্যে কি হয়ে গেল না, আচ্ছা আমি দেখি তো। ও না, আছে স্লাইডটা আছে, এটা পিছনে চলে গেছে সামহাও। তার স্লাইডটাকে আমি টেনে নিয়ে আসি। স্লাইড কি শেয়ার হচ্ছে? এখন শেয়ার হচ্ছে? ওকে, সো আমরা যখন দেখছি যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট টাইপের ফিক্সচারের জন্য ডিফারেন্ট টাইপের কনজাম্পশন থাকছে, সো সেক্ষেত্রে আমরা সেটাকে একটা রেফারেন্স ইয়েতে আইটেমে বা রেফারেন্স একটা ভ্যালুতে নিয়ে আসি, সেটা হচ্ছে ফিক্সচার ইউনিট। ইট ইজ আ মেজার অফ probable discharge. So this is not a flow rate unit but a design factor. তার মানে যেটা ধরা হয় যে ধরো একটা হ্যান্ড ওয়াশ বেসিনের যদি ওয়াটার সাপ্লাই আমার পার ইউনিট মিনিটে যতটুকু হয় সেটাকে আমরা ধরছি 1 ফিক্সচার ইউনিট, অর্থাৎ একটা 1.25 ইঞ্চ ডায়ার হ্যান্ড ওয়াশ বেসিন দিয়ে যে পরিমাণ পানি 1 মিনিটে বের হচ্ছে সেটাকে আমরা ধরছি
1 ফিক্সচার ইউনিট। তাহলে একটা বাথটাবের পাইপ দিয়ে কতটুকু পানি বের হবে সেটা আমরা কিভাবে পাবো? সো সেগুলোর জন্য আমরা বিএনবিসির এই যে টেবিলটা আছে, টেবিল 8.5.4, এই টেবিলটা আমরা ইউজ করব। সেখানে বিভিন্ন ধরনের ফিক্সচারের কোনটার কতটুকু ফিক্সচার ইউনিট অ্যাজ লোড ফ্যাক্টর সেটা এখান থেকে আমরা পেয়ে যাব। সো তার মানে দেখো, একটা ওয়াশ বেসিনের যদি আমার 1 ফিক্সচার ইউনিট হয়, সেখানে বলা হচ্ছে যে একটা শাওয়ার হেডের হচ্ছে 3 ফিক্সচার ইউনিট। তার মানে কি এখান থেকে আমার 3 গুণ পানি বের হচ্ছে? তা না, এটা থেকে মোটেও 3 গুণ পানি বের হবে না, অর্থাৎ এটা ডাইরেক্ট মেজারমেন্ট না, ঠিক আছে? এটা কখনোই কনস্ট্যান্ট না। সো যেমন ধরো তোমার কোনো একটা জায়গাতে আমি টোটাল ক্যালকুলেট করলাম যে আমার টোটাল ফিক্সচার ইউনিট পাচ্ছি আমি 100, which is equivalent to 42 গ্যালন পার মিনিট। বাট দ্যাট ডাজন্ট মিন যে 200 ফিক্সচার ইউনিট মানে এটা ডাবল হবে। তখন দেখা যাচ্ছে সেটার ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার তার 63 জিপিএম, মানে 1.5 গুণের মতো। সো ওভাবে আমরা সেক্ষেত্রে আসলে ডাইরেক্টলি রিলেট করতে পারবো না। তো তাহলে আমাদের যে ডিজাইন এলিমেন্টস গুলো আমরা করব, প্রথমে আমরা ডিজাইন করব আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, দেন হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক, pipes, determination of the size of the riser, sizing of the water distribution pipes within the building, calculation of the pump capacity. Network সমস্যা হচ্ছে। ওকে, সো প্রথমে আমরা যদি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ক্যালকুলেশন মানে ডাইমেনশন ক্যালকুলেট করতে চাই, তো প্রথমে আমাদের কি করতে হবে? ওই বিল্ডিং এর টোটাল ডিমান্ডটা বের করতে হবে ইউজিং দিস টেবিল। এরকম অনেকগুলো টেবিল আছে এই তোমার 8.5.1 এর আন্ডারে। সো এটা যেমন ধরো তোমার, আমি এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে বিগ সিটি বা সিটি কর্পোরেশন এরিয়ার জন্য যে ওয়াটার সাপ্লাই ফর ডিফারেন্ট অকুপেন্সি টাইপ, ঠিক আছে? এ বি এরকম বিভিন্ন অকুপেন্সি টাইপস আছে, তাদের জন্য যে ওয়াটার ডিমান্ড এটা হচ্ছে লিটার পার ক্যাপিটা পার ডে অ্যাভারেজ ডিমান্ড। হ্যাঁ, এখানে দেখো ফুল ফ্যাসিলিটি এবং রেস্ট্রিক্টেড ফ্যাসিলিটি, এই দুটো পার্থক্য তো তোমরা বুঝো, তাই না? ফুল ফ্যাসিলিটি মানে হচ্ছে হট ওয়াটার সাপ্লাই কানেকশন সহ আছে, আর রেস্ট্রিক্টেড ফ্যাসিলিটি মানে এখানে আমি কোনো হট ওয়াটার কানেকশন দিচ্ছি না। সো এখান থেকে তাহলে তোমরা তোমাদের যে প্রজেক্ট আছে, যে কাজ আছে, সেই অনুযায়ী দেখা যাচ্ছে অনেকের হয়তো একটা কোনো মার্কেট আছে, সেই মার্কেটে কিন্তু এক একটা ফ্লোরে এক এক ধরনের ডিমান্ড। সো তাহলে তোমাদের প্রতিটা ফ্লোরের পপুলেশন তোমরা জানো, সেই পপুলেশন জানা থাকলে এবং কি ধরনের ইউজ সেটাও জানো, সেই তাহলে সেই ইউজ দিয়ে সেই পপুলেশনকে মাল্টিপ্লাই করলে তুমি সেখান থেকে তোমার টোটাল বিল্ডিং এর ডিমান্ডটা পেয়ে যাবা। ওকে, এটা কি হবে? আন্ডারগ্রাউন্ড রিজার্ভের সাইজ আমরা যখন করি তখন আমাদেরকে অবশ্যই একটি আমাদের দেশের যেটা প্র্যাকটিস, যে ইমার্জেন্সি ডিমান্ডের জন্য কোনো কারণে ধরো সাপ্লাই থেকে যেহেতু আসছে, তো সেই কারণে কোনো সাপ্লাইতে কোনো সমস্যা হয় যাতে করে আমার কনজিউমারের কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা কি করি, একদিনের এক্সট্রা রিজার্ভ রাখি। তো তার মানে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারকে ডিজাইন করার সময় আমাদেরকে একদিনের এক্সট্রা পানি রাখতে হবে, অর্থাৎ আমার ক্যালকুলেশন থেকে টোটাল যে ডিমান্ডটা আমি পাবো সেটা ডাবল করে সেই পরিমাণ পানিটা আমাকে স্টোর করার জন্য ক্যাপাসিটি ডিজাইন করতে হবে। এখন দেখো, আমি যেটা বললাম একটু আগে, যে আমরা এখানে যে বিএনবিসি থেকে যে ভ্যালুটা পাচ্ছি, সেই ভ্যালুটা হচ্ছে অ্যাভারেজ ডেইলি কনজাম্পশন। এটা আমরা কিভাবে পাই? ওই এলাকার পপুলেশনের টিপিক্যালি যেটুকু কনজাম্পশন ইন 12 মান্থস হয় সেটাকে টোটাল পপুলেশন এবং টোটাল নাম্বার অফ পিপল দিয়ে ভাগ দিয়ে এটাকে আমরা পাই। বাট তুমি ধরো আমরা যদি অ্যাভারেজ ডিমান্ড দিয়ে ক্যালকুলেশন করে সাপ্লাই দিই, তাহলে কিন্তু যেদিন আমার সবচেয়ে বেশি কনজাম্পশন হবে, সে আমাদের দেশের জন্য যেটা ফেস্টিভ্যাল ডে, ধরো ঈদের দিন, ওরকম কোনো প্রোগ্রামের দিন, সেদিন কিন্তু আমার অন্যান্য দিনের থেকে অনেক বেশি কনজাম্পশন হবে, দ্বিগুণেরও বেশি হতে পারে। আবার যে দিনটাকে আমি ম্যাক্সিমাম ডে কনজাম্পশন ধরছি, তাহলে সেটাকে আমি একটা পিক ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। আবার দেখো আমার সারা দিনের মধ্যে ওই দিনের কোন সময় বেশি কনজাম্পশন হবে, যখন আমরা খাওয়া দাওয়া করবো, ইউজ বেশি হবে, তো তাহলে আমার আরেকটা পিক ফ্যাক্টর চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে আমার টোটাল যে অ্যাভারেজ ডিমান্ডটা ছিল ডেইলি, সেটাকে আমার দুটো পিক ফ্যাক্টর চিন্তা করতে হচ্ছে। একটা হচ্ছে ম্যাক্সিমাম ডে, অর্থাৎ 365 দিনের মধ্যে কোন দিন বেশি কনজাম্পশন হচ্ছে, আবার ওই যেদিন ম্যাক্সিমাম কনজাম্পশন হচ্ছে সেই দিন আমার কোন আওয়ারে সবচেয়ে বেশি কনজাম্পশনটা হচ্ছে। তো তাহলে আমার এখানে চলে আসছে দুটো পিক ফ্যাক্টর, দুটো পিক ফ্যাক্টরের মধ্যে আমাকে তাহলে সেটা দিয়ে মাল্টিপ্লাই করছি অ্যাভারেজ ডেইলি কনজাম্পশন এলপিসিটি ডিভাইডেড বাই 24 করলে আওয়ারলি
পিক কনজাম্পশন পেয়ে যাচ্ছি। আরেকটা ফ্যাক্টর দেখো, রেসিডেন্সিয়াল এরিয়াতে ওয়াটার কনজাম্পশন 24 ঘন্টায় হয়, ফ্ল্যাকচুয়েট করে, সেই ফ্ল্যাকচুয়েশনের জন্য কিন্তু এই পিক ফ্যাক্টরটা আসছে। বাট ধরো একটা স্কুলে বা একটা ইন্ডাস্ট্রিতে তুমি এখানে হিসাব করছিলে 24 ঘন্টার কনজাম্পশনে, সো সেই জন্য তুমি 24 দিয়ে ভাগ দিয়েছো, কিন্তু তোমার ধরো একটা স্কুলে 6 ঘন্টা পানি ইউজ হয়, যেটা তুমি 24 ঘন্টার অ্যাভারেজ করেছো। বা একটা ইন্ডাস্ট্রিতে 8 ঘন্টা ইন্ডাস্ট্রিটা চলছে, বা একটা অফিস 8 ঘন্টা চলছে। তো তুমি যখন এই টেবিল থেকে নিচ্ছ বিএনবিসি তে, সেখানে হিসাবটা হচ্ছে 24 ঘন্টার উপরে। বাট তোমার কনজাম্পশন ওই 24 ঘন্টা, যে ধরো তুমি 200 এলপিসি ধরছো, তার মানে লিটার পার ক্যাপিটা পার ডে, সেটাকে যখন তুমি 24 দিয়ে ভাগ দিলা, সে তোমার 240 ছিল এলপিসিটি, তাহলে পার আওয়ারে তোমার 1 ঘন্টা কনজাম্পশন, তাই না? তাহলে অ্যাকচুয়ালি তোমার 210, সরি হ্যাঁ, 240, তো তাহলে 10 লিটার কনজাম্পশন পার আওয়ারে। তা এখন তোমার 8 ঘন্টা অফিস, তাহলে তুমি কি 80 লিটার পানি ইউজ করতেছো? তা তো না, তুমি ওই 240 লিটার পানি ইউজ করতেছো। তাহলে 240 লিটারকে তুমি ইউজ করতেছো উইদিন 8 আওয়ার্স। তাহলে তোমাকে কি করতে হবে? সাপ্লাইটা ওই শুধু 8 আওয়ার্স এর জন্যই দিতে হবে। তো সেই জন্য অ্যানাদার ফ্যাক্টর কামস, সেটা হচ্ছে টাইম ফ্যাক্টর, যেটাকে আমরা 24 কে আওয়ার অফ কনজাম্পশন দিয়ে ভাগ দিতে পারি। সো আমি যদি অফিস যেটার কথা বললাম 8 আওয়ার্স অফিস চলছে, তাহলে তার ফ্যাক্টরটা চলে আসছে 24 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু 3। যেমন রেসিডেন্সিয়াল এরিয়াতে আমার 24 ঘন্টায় কনজাম্পশন, সেক্ষেত্রে আমরা ফ্যাক্টরটাকে ধরি 1, স্কুলের জন্য 4, এটসেট্রা। সো তাহলে পিক আওয়ারলি কনজাম্পশন হচ্ছে টাইম ফ্যাক্টর ইন্টু পিক ফ্যাক্টর ইন্টু যেটা আমার অ্যাভারেজ ডেইলি কনজাম্পশন পেয়েছি লিটার পার ক্যাপিটা পার ডে বা লিটার পার ডে ডিভাইডেড বাই 24। ওকে, তাহলে এখন আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের বেলা আমাকে টোটাল ডিমান্ড বের করতে হবে, যে ওই বিল্ডিং এ আমার টোটাল পপুলেশন কত, প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ যদি ডিফারেন্ট হয়, এটা যদি কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং না হয়, কোনো কমার্শিয়াল বা মিক্স জোন হয়, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল জোনের জন্য বের করে তাকে পপুলেশন থেকে গুণ দিয়ে আমি টোটাল ডিমান্ডটা বের করব। এখানে যেমন তোমার কিছু বিভিন্ন ক্যাটাগরির জন্য, রেসিডেন্সিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, বিভিন্ন ফ্যাক্টরির জন্য, সরি বিভিন্ন টাইপের অকুপেন্সির জন্য পিক ফ্যাক্টর দেওয়া আছে। সো তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করে আমি টোটাল ডিমান্ডটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে যেহেতু আমরা অলরেডি একদিনের ইমার্জেন্সি ডিমান্ড রাখছি, সো সেক্ষেত্রে চাইলে যখন আমি এরকম পিক ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছি, সো সেক্ষেত্রে চাইলে আমরা ডাবল না রেখে, যদি দেখা যায় অনেক বেশি পরিমাণ আমার পপুলেশন বেশি, ডিমান্ড অনেক হাই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেটা আমরা 1.5 গুণও রাখতে পারি। তবে কমন রেসিডেন্সিয়ালের বেলা আমরা দ্বিগুণই রাখার চেষ্টা করবো, বা যদি আমার পপুলেশন কম হয় তাহলে কিন্তু আমরা সেটা ডাবলটাই রাখবো। আর যদি পপুলেশন যদি অনেক বেশি হয়, অনেক বেশি ওয়াটার ডিমান্ড থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাবল করলে আমাদের আসলে অনেক বেশি ওভার এস্টিমেশন হবে, সেক্ষেত্রে আমরা সেটা 1.5 গুণ করেও আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের সাইজটাকে সেট করতে পারি। তোমরা কি বুঝতে পেরেছো সোফার আমি যতটুকু বুঝিয়েছি? Yes. ওকে, সো তাহলে দেখা যাচ্ছে যদি ছোটখাটো বিল্ডিং হয়, সেই সব ক্ষেত্রে সাধারণত কমন রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা তোমার সিঁড়ি ঘরের নিচে যে স্পেসটা থাকে সেখানে প্রোভাইড করা হয়, স্পেস ইয়ে করার জন্য, প্রপারলি ইউজ করার জন্য। তো সেসব ক্ষেত্রে তখন কি হচ্ছে, স্পেসটা ফিক্সড হয়ে যাচ্ছে, যতটুকু তোমার সিঁড়ি ঘরের এরিয়া আছে ততটুকুর মধ্যে ট্যাঙ্ক সাইজটা রাখতে হয়। পুরানো দিনের বাসাগুলোতে দেখবা সেখানেই কিন্তু পানি ট্যাঙ্কটা সাধারণত থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরিয়াটা হচ্ছে আমার স্টেয়ার কেসের এরিয়া ডিভাইডেড বাই, তারপরে তোমার ভলিউমকে তুমি এরিয়া দিয়ে ভাগ দিলে হাইট পাবে। তবে রুল অফ থাম্ব হচ্ছে 10:1, অর্থাৎ যতগুলো ফ্লোর তত ডেপথের ওয়াটার রিজার্ভারের ডেপথ থাকে, এবং ফ্রি বোর্ডে আমরা সাধারণত 12 ইঞ্চি থেকে 15 ইঞ্চি পরিমাণ এক্সট্রা হাইট রেখে থাকি। তবে তোমাদের বেশিরভাগেরই বোধহয় বিল্ডিং যেহেতু হাই রাইজ বিল্ডিং, সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার তোমরা বেসমেন্টে রাখতে পারো, বা সাইডে অন্য কোনোখানে স্পেস যেটা কমন এখন রাখা হয় অ্যাপার্টমেন্ট গুলোতে, সেভাবে রাখতে পারো। এটা জাস্ট তোমাদের জানানোর জন্যই অ্যাড করা হয়েছে। নেক্সট আমরা ওভারহেড ট্যাঙ্কটা এবং রাইজারের সাইজটা আমরা পরে বের করব। মেইন যে তোমাদের সমস্যাটা হবে বা ক্যালকুলেশনে বেশি ডিটেইল একটু করতে হবে, সেটা যে সাইজিং অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন পাইপস উইদিন বিল্ডিং। দিস ক্যালকুলেশন ইজ বিট ক্রিটিক্যাল, কিছুটা ক্রিটিক্যাল এবং একটু ডিটেইলও করতে হবে। সো বিল্ডিং যে পাইপগুলো আমার দিয়ে পানিটাকে সাপ্লাই দেব, সেটা আমি ডাইরেক্ট পাম্পের মাধ্যমে দেই বা ওভারহেড ট্যাঙ্কের মাধ্যমে ডাউন ফিট করেও দেই। আমরা আমাদের এই দেশে সাধারণত আমরা প্র্যাকটিস করি, যেহেতু প্রেশারের একটা ফ্যাক্টর থাকে, সেই জন্য সাধারণত আমরা সব জায়গাতে
ওভারহেড ট্যাঙ্কটা বসে এবং ট্যাঙ্ক থেকে ডাউন ফিডের মাধ্যমে ওয়াটার সাপ্লাইটা করে থাকে। সো তোমরা ওইটাই প্র্যাকটিস করবা। ওকে, সো তাহলে আমাকে দেখতে হবে যে আমি আমার বিল্ডিং এ কতগুলা ফিক্সচার বসালাম এক একটা ফ্লোরে, এবং সেগুলা দিয়ে টোটাল কত ফিক্সচার ইউনিট আমার প্রত্যেকটা ফ্লোরে লাগছে, এবং কতটা ফিক্সচার দিয়ে সাইমালটেনিয়াসলি ওয়াটার কনজাম্পশন হবে। সেগুলোর জন্য বিএনবিসি তে কিছু টেবিল দেওয়া আছে, এগুলো আমরা আগে দেখেছি যে ইন্ডিভিজুয়াল ফিক্সচারের জন্য কি কি টেবিল থাকে, এবং এখানে দেখো আরেকটা টেবিল দেওয়া আছে যেখানে তোমার টোটাল হট ওয়াটার কোল্ড ওয়াটার হলে প্রত্যেকটার জন্য কি ধরনের ফিক্সচার ইউনিট হবে। এখানে দেখো ফ্লাশ ট্যাঙ্ক এবং ফ্লাশ ভালভ দুটো কথা আছে। ফ্লাশ ভালভ হচ্ছে যেগুলো অটো সিস্টেম, ওই যে অনেক জায়গাতে দেখবে এয়ারপোর্ট বা এই ধরনের হাই ক্লাস ফ্যাসিলিটি যেখানে থাকে, তোমার ফ্লাশিং সিস্টেমটা তোমার অটোমেটিক, অর্থাৎ তোমাকে কোনো পুশ করতে হয় না, কিছু করতে হয় না, সেগুলো হচ্ছে ফ্লাশ ভালভ সিস্টেম। আর ফ্লাশ ট্যাঙ্ক হচ্ছে যেগুলো তোমাকে নিজে পুশ করতে হবে, ওগুলাকে বলা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক সিস্টেম। আর ফসেট তো যেগুলো আমরা যে ঘুরাই, বাল্ব ঘুরাই বা নব ঘুরাই যেগুলো ইউজ করে থাকি, সেগুলো হচ্ছে ফসেটস। সো তাহলে আমাকে টোটাল ফিক্সচার ইউনিটের পরিমাণ বা ফিক্সচার লোড বের করতে গেলে প্রথমে যেটা করতে হবে, ডিটেল ড্রয়িংটা লাগবে। তাহলে প্রথমে আমাদের লাগবে কি কি, ফ্লোর প্ল্যান গুলো, যদি ইন্ডিভিজুয়াল ফ্লোরের কনজাম্পশন পয়েন্ট, কনজাম্পশন ফিক্সচার্স ডিফারেন্ট হয়, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ফ্লোরের আমার ড্রয়িং লাগবে, কনজাম্পশন পয়েন্টে কি কি ফিক্সচার ইউনিট আছে সেগুলা হিসাব করতে হবে, এবং ভার্টিক্যাল এলিভেশন আঁকতে হবে বা ক্রস সেকশন আঁকতে হবে, যাতে করে আমরা প্রত্যেকটা পাইপ দিয়ে কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছি পানিটাকে, সেই পয়েন্ট গুলাকে ডিফাইন করতে পারি। সিস্টেম অফ হট ওয়াটার বলে অনেকভাবে করা যায়। অনেকে আছে যে ছাদে হট ওয়াটারের জন্য আলাদা ট্যাঙ্ক থাকে যেখানে ডাইরেক্ট সাপ্লাই হয় আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে, এবং সেখান থেকে পানিটাকে হিট আপ করে সাপ্লাই দেওয়া হয়। তবে এখনকার যে অ্যাপার্টমেন্ট সার্ভিস বা ইন্ডিভিজুয়াল অকুপেন্সি যে সার্ভিস গুলো থাকে, সাধারণত যে যার গিজার বসাই দেয়, যেটাকে আমরা ফল সিলিং এর মধ্যে সাধারণত গিজার থেকে, এবং সেখান থেকে পানিটা সাপ্লাই হয়ে থাকে। সো হিসাবের মধ্যে আমাকে ওই পানিটা ইনক্লুড করতে হবে। যখন আমি পানিটাকে ওভারহেড ট্যাঙ্কে তুলবো, সেখান থেকে ইন্ডিভিজুয়াল যারা ইউজার আছে তাদের নিজেদের গিজারে পানিটা চলে যাবে। সো তারা তখন সেখানে, আমরা পাইপও আমরা দিয়ে দিব, কিন্তু পানির যে গিজারটা তারা যে যার মতো বসায়নি, সেখান থেকে তারা ওয়াটারটাকে সাপ্লাই এর সাথে কানেক্ট করে দিবে। সো সেই জন্য আমরা হট ওয়াটার সাপ্লাই অত ডিটেলসে যাচ্ছি না। সো যেটা বলছিলাম যে টিপিক্যাল একটা ফ্লোর প্ল্যান, এখানে তোমাদের ড্রয়িং গুলো আমি ইয়েতে দিয়ে দিব, তোমাদের যে একটা কমন গ্রুপ করা হয়েছে সিআরদের সহ, সেই গ্রুপে আমি অ্যাড করে দিব। সিআরটা তোমরা ডাউনলোড করে নিয়ে নিও, আর আমার ক্লাসগুলোতে আমি আমার ক্লাসের টিমসেও দিয়ে দিব। সেখান থেকে তোমরা কিছু টিপিক্যাল কয়েকটা আমি ইন্ডিভিজুয়াল বিল্ডিং এর, যেমন হয়তো একটা আছে ক্লিনার্স কলোনি আছে ইয়েতে কি বলে দয়াগঞ্জে, ওটার কিছু ড্রয়িং আমার কাছে আছে, আরেকটা কয়েকটা আছে। সো ওগুলাতে এরকম যে প্লাম্বিং সিস্টেমের যে ড্রয়িংস গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দিব, ওখান থেকে তোমরা আইডিয়া পাবা। তো এখানে দেখো ছবিটা একটু ক্লিয়ার করার জন্য আমি একটু জুম করি। এই যে নিচের অংশে আমার ওয়াটার কনজাম্পশন পয়েন্ট হচ্ছে যেখানে একটা টয়লেট আছে, এখানে একটা টয়লেট আছে। সেখানে তার মানে যেই পাইপ গুলা এইখানে এসে নামবে, অর্থাৎ উপরে ছাদ থেকে পাইপ গুলা ডাউন হয়ে নেমে এখানে এই ফ্লোরে ঢুকবে ছাদের নিচ দিয়ে, ফল সিলিং এর ভিতর দিয়ে, তারপরে এই বিভিন্ন কানেকশনে আসবে। তো এখানে দেখো লেখা হচ্ছে শ্যাফট 1, শ্যাফট 2, অর্থাৎ তার মানে দুইটা আলাদা আলাদা শ্যাফট দিয়ে পাইপ গুলা নামছে, অর্থাৎ তার মানে এইটার একটা আলাদা পাইপ, এটার একটা আলাদা পাইপ। WD মানে ওয়াটার ডিস্ট্রিবিউশন পাইপ। একইভাবে এখানে শ্যাফট 3, শ্যাফট 4 দিয়ে আসছে। আবার এখানে উপরের অংশটাই দেখো, এখানেও তোমার দেখা যাচ্ছে কি, ওকে, এখানেও দেখো তোমার নিচে যে যে কনজাম্পশন পয়েন্ট গুলো, যেখানে একটা শ্যাফট দিয়ে নামছে যে কোনাতে, তাহলে এখানে কি কি নামছে দেখো, এখানে নামছে তোমার ওয়াটার ডিস্ট্রিবিউশন পাইপ নামছে, তারপরে তোমার ভেন্ট স্ট্যাক আছে, তারপরে তোমার এখানে ওয়েস্ট স্ট্যাক আছে, অর্থাৎ এই শ্যাফটটা দিয়ে অনেকগুলা পাইপ নামছে, অর্থাৎ সাপ্লাই পাইপ ডাউন ফিট যাচ্ছে, আর ওয়েস্ট ওয়াটার সাইডিং পাইপ ভেন্ট স্ট্যাক যেগুলো, সেগুলো এখানে দিয়ে ওঠানামা করছে। তো এইগুলো সাধারণত আজকালকার দিনের ডিজাইনে সাধারণত ঢেকে দেওয়া হয়। যেমন এখানে দেখো, এটা একটা বিল্ডিং এর, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ওয়াটার ডিস্ট্রিবিউশন পাইপ। তাহলে দেখো এখানে অনেকগুলা কিন্তু পাইপ, তাই না? এখানে দেখা যাচ্ছে, কি হলো, এখানে দেখা যাচ্ছে অনেকগুলা পাইপ, এই সবগুলাই কিন্তু ডাউন ফিট পাইপ। এটা কোথায়? এটা হচ্ছে তোমার লিফট, যে ওদের যে লিফট কোডটা তার উপরে এই ট্যাঙ্কটা বসানো হচ্ছে।
সো লিফটের উপরে এই ট্যাঙ্কটা বসানো হয়েছে এবং এই ট্যাঙ্কে দেখো এখান থেকে 4টা ডাউন ফিট পাইপ, প্রত্যেকটার জন্য আলাদা কন্ট্রোল ভালভ আছে, অর্থাৎ চাইলে আমরা যে কোনো সময় এটা ফ্লো বন্ধ করে দিতে পারি যদি আমাদের কোনো মেইনটেনেন্স বা রিপেয়ার ওয়ার্ক থাকে। দেন ছাদের উপর দিয়ে আলাদা দেখো একটা ডাক্টের মতো করে সেই পাইপ গুলাকে নিয়ে যাওয়া হয়েছে, এখানেও তাই। এগুলো তোমার ডাউন ফিট পাইপ, প্রত্যেকটা আলাদা। এই যে এইটা হচ্ছে তোমার রাইজারটা, আর বাকিগুলো হচ্ছে ডাউন ফিট পাইপ। এটা রাইজার, এটা হচ্ছে নিচে দিয়ে তোমার একটা এয়ার গ্যাপ কন্ট্রোলের জন্য করা হয়। এগুলা অত ডিটেলস তোমাদেরকে জলিল স্যার সম্ভবত পড়াইছেন বা তোমরা দেখিনি, এখন নাহলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটা ডাউন ফিট পাইপের উপরে একটা ভেন্ট পাইপ দেওয়া আছে, তাই না, যাতে করে এখানে যে একটা যে পানিটা যখন টেনে নিবা তখন কি হবে, এখানে একটা ভিতরে ট্যাঙ্কের ভিতরে একটা এয়ার গ্যাপ তৈরি হবে। তো সেইটাকে ফ্রি করার জন্যই কিন্তু প্রত্যেকটা ডাউন ফিট পাইপের এই যে এখানেও দেখো দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু তোমার একইভাবে এয়ার পাইপ দেওয়া আছে যাতে করে পানির ট্যাঙ্কের ভিতরে কোনো নেগেটিভ প্রেসার ক্রিয়েট না হয়। দেখো সেই পাইপ গুলাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে একটা শ্যাফট আছে এই শ্যাফটের ভিতর ঢুকাই দেওয়া হচ্ছে, এই যে এখানে আরেকটা শ্যাফট, এখানে আবার একটা পাইপ চলে গেল। তার মানে বিভিন্ন কনজাম্পশন পয়েন্ট কোথায় কতগুলো আছে, তার ডিমান্ড কতটুকু, অর্থাৎ তার ফিক্সচার লোড কতটুকু, তার বেসিসে পাইপ গুলাকে আমরা আলাদা আলাদা ভাগ করে নিয়ে যাচ্ছি। এটা সুবিধা হচ্ছে, একটা হচ্ছে প্রেশার মেনটেন করা সহজ, ক্যালকুলেশন করা সহজ, এবং তোমার প্রত্যেকটা পয়েন্টে ওয়াটার সার্কুলেশন প্রপারলি মেনটেন করা যায়। প্রেসার এখন যেসব বিল্ডিং গুলো হয় সেই বিল্ডিং গুলাতে দেখো এভাবে বিভিন্ন ডিজাইন করে তোমার এই শ্যাফট গুলাকে ঢেকে দেওয়া হয়। এই ধরনের সিস্টেম হতে পারে, সলিড ওয়ালও হতে পারে। তো তোমরা তোমাদের ডিজাইনের মধ্যে এগুলাকে ইনকর্পোরেট করতে পারো, এইভাবে ঢেকে দিলে দেখতেও ভালো লাগে, প্লাস হচ্ছে পাইপ গুলা বাইরে থেকে চোখে পড়ে না। প্রত্যেক টাইপের ডিফারেন্ট টাইপের বিল্ডিং টাইপ, অকুপেন্সি টাইপের উপর ডিপেন্ড করে যে সেখানে কতটুকু মিনিমাম আমার ফিক্সচার্স ফ্যাসিলিটিস দিতে হবে, সেটার একটা টেবিল বিএনবিএসসি তে দেওয়া আছে 8.6.1 এ। এখানে দেখো যেমন তোমার যদি একটা তোমার হোস্টেল হয় সেক্ষেত্রে তোমার কয়টা কি ধরনের ওয়াটার ক্লজেট, ইউরিনাল, বাথটাব ইত্যাদি দিতে হবে সেগুলো। এটা জাস্ট একটা টেবিলের ফার্স্ট পার্ট, এটা অনেক বড় একটা টেবিল। ওখান থেকে তোমরা দেখে নিতে পারো যে তোমাদের যেই ফ্যাসিলিটি গুলো তোমরা দিয়েছো সেই ফ্যাসিলিটি গুলো এই রিকোয়ারমেন্টকে ফুলফিল করে কিনা। দিস ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট, অর্থাৎ তুমি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যদি তোমার অ্যাটলিস্ট 2টা ওয়াশ বেসিন দিতে হয় পার ইউনিটে, কিন্তু তুমি একটা ওয়াশ বেসিন দিচ্ছ, সেক্ষেত্রে তার মানে তুমি মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করছো না। তো সেই জন্য তোমার এই জিনিসগুলা মেনটেন করতে হবে, ঠিক আছে। তো এইটার সাথে তোমরা সেই চেকটা করে নিবা। যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা ফিক্সচারে দিয়ে পানি যদি আমি বের করতে চাই, শুধু পানির সাপ্লাই থাকলে হবে না, অ্যাডিকুয়েট প্রেসার থাকতে হবে, অর্থাৎ কোয়ান্টিটির সাথে সাথে। এক মিনিট আমি পানি খেয়ে নিই। আচ্ছা, সো পানি আমার, সরি, সো আমার যে সাপ্লাইটা থাকবে সেই সাপ্লাই ওয়াটারের অ্যাডিকুয়েট কোয়ান্টিটির সাথে সাথে সাফিসিয়েন্ট প্রেসার থাকতে হবে, অর্থাৎ প্রেসার আমার অ্যাটলিস্ট এমন থাকতে হবে যে আমি কল খুলেই যতটুকু পরিমাণে পানি বের হওয়ার কথা অ্যাকর্ডিং টু ডিজাইন সেই পরিমাণ অ্যাটলিস্ট ততটুকু পরিমাণ পানি বের হবে। আবার অনেক হাই প্রেসারও যেন না হয় যে আমি কল খুললাম এত জোরে পানি বের হলো যে আমার জন্য সেটা ইউজটা কমফোর্টেবল হলো না। তো সেই জন্য আমাদেরকে পানির প্রেসার মেনটেন করতে হবে। এখন ওভারহেড ট্যাঙ্ক থেকে যখন আমি ডাউন ফিট করব তখন কিন্তু নিচের ফ্লোর গুলাতে প্রেসার মেনটেন করা যায়, বাট যখন উপরের ফ্লোর গুলার কথা চিন্তা করব তখন কিন্তু আমার যে মিনিমাম প্রেসারটা লাগে সেই প্রেসারটা নাও অ্যাচিভ হতে পারে ডিপেন্ডিং অন হাইট অফ দ্য ট্যাঙ্ক। তো দেখা যায় যে এই জন্য যখন আমরা কোনো অ্যাপার্টমেন্ট সিস্টেম বা অনেক বড় কোনো একটা বিল্ডিং ডিজাইন করি যেখানে তোমার কনজাম্পশন এক একটা ফ্লোরে ডিফারেন্ট এবং অনেক বেশি, তখন সাধারণত টপ ফ্লোর গুলার জন্য প্রথমটা মানে টপ মোস্ট অথবা টপ 2 ফ্লোরস এর জন্য সাধারণত ইন্ডিভিজুয়াল পাইপ বসানো হয় যাতে করে সেখানে ওই প্রেসারটা মেনটেন হয়। কারণ তুমি যদি একই পাইপ দিয়ে নিচের ফ্লোর গুলোতে দাও তখন নিচের ফ্লো যখন সাইমালটেনিয়াস ইউজ হবে তখন নিচের কলগুলা ছাড়লে উপরের কলগুলা তখন আর পানি পাওয়া যাবে না, কারণ যেহেতু প্রেসারটা উপরেরটাই এমনি লো থাকে।
সো সেই জন্য টপ ফ্লোর গুলাতে সাধারণত আলাদা পাইপ দিয়ে, আলাদা ডাউনফিট পাইপ দিয়ে ওয়াটার ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে। সো আমরা আমাদের সিস্টেমে এইভাবেই ডিজাইন করব, যাদের ধরো অনেক বেশি ফ্লোরস আছে তারা টপ 1 অথবা টপ 2 ফ্লোরের জন্য আলাদা ডাউনফিট পাইপ দিবা, আর যাদের ধরো কম ফ্লোরের ডিজাইন তারা একই মানে দুটা সেম সেম সাইডে সেম পাইপ দিয়ে সবগুলো ফ্লোরে দিতে পারো। তবে সেখানে আমাদের অবশ্যই মিনিমাম একটা হাইট মেনটেন করতে হবে। যেমন ধরো আমরা যদি হিসাব করি, আমার 1 ফিট ওয়াটার কলাম ইজ ইকাল টু 0.433 psi প্রেশার। সো তাহলে আমার মিনিমাম প্রেশার একটা কলে থাকতে হবে ধরো 8 psi মিনিমাম, আমরা একটু পরে দেখবো। তো তাহলে 8 psi থাকতে গেলে আমার এই ওয়াটার কলামের হাইট এমন হতে হবে যে লস গুলো, অর্থাৎ এই পাইপ দিয়ে যে ফ্লোর কারণে যে লস হবে সেই লসকে ওভারকাম করে এখানে সাফিসিয়েন্ট হাইট মেনটেন করতে হবে, যাতে করে আমার ফার্থেস্ট পয়েন্টে আমি 8 psi প্রেসারটা কল করলে ওই প্রেসারে পানি পাই। সো এই জিনিসগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। সো আমাদের তাহলে দেখতে হবে যে এক একটা ইন্ডিভিজুয়াল পাইপে দিয়ে আমি যে ডাউনফিট সিস্টেমটা কানেক্ট করছি, একটা ইন্ডিভিজুয়াল ডাউনফিটে কতগুলো ফিক্সচার ইউনিট কানেক্টেড। সে আমি একটা টপ মোস্ট ফ্লোরে যদি চিন্তা করি, তাহলে আমার একটা টপ মোস্ট ফ্লোরে দিয়ে একটা ডাউনফিট পাইপ দিয়ে আমি যে কয়টা পয়েন্টে কানেক্ট করব, সেখানে ধরো একটা বাথটাব আছে, দুটো শাওয়ার আছে, 3টা ওয়াশ বেসিন আছে, ঠিক আছে। সো এরকম করে দেখা গেল আমার টোটাল হয়তো 20 ফিক্সচার ইউনিট আমি পেলাম যে একটা ডাউনফিট পাইপ দিয়ে আমি কানেক্ট করবো। আবার যদি হট কোল্ড দুটোই থাকে তাহলে সেটার পরিমাণটা বেড়ে যাবে। তো তাহলে আমার ওই ইন্ডিভিজুয়াল যে পাইপ, অর্থাৎ এই যে ধরো এখানে যে আমি 4টা পাইপ দেখেছি, ধরো যে কোনো একটা পাইপ যদি আমি চিন্তা করি, সেই পাইপটা দিয়ে আমার ধরো 20 বা 30 ফিক্সচার ইউনিট আমি পেলাম। আমরা যখন ওয়াটার সাপ্লাই বলি তখন আমরা WSFU, দেখো এখানে ওয়ার্ডটা ইউজ করছে WSFU, ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট। এই টার্মিনোলজি গুলো তোমরা পরেও পাবা, সো সেই জন্য এই টার্মিনোলজি গুলো একটু মনে রাখবা, মনে রাখার চেষ্টা করবা। সো সে ধরো আমার একটা ডাউনফিট পাইপ, সেটাতে আমি পেলাম টোটাল আমার কোন একটা ফ্লোরে, আমি একটা সিঙ্গেল ফ্লোরে ওটা দেখতে আমি সাপ্লাই দিব, সে টপ মোস্ট ফ্লোরে, তাহলে টপ মোস্ট ফ্লোরের টোটাল আমি দেখলাম 30 ফিক্সচার ইউনিট আমার ফিক্সচার লোড ক্যালকুলেশন থেকে পাওয়া গেল। তাহলে এটা হলো কি ফিক্সচার লোড, অর্থাৎ WSFU পেলাম আমি টোটাল। তাহলে সেইটাতে আমি পাইপ সাইজ কিভাবে বের করবো? আমার তো পাইপ সাইজ লাগবে, তাই না? কারণ আমি কি সাইজের পাইপ দিলে ওই পরিমাণ পানি ওই ফ্লোরে আমি সাপ্লাই দিতে পারবো সেটা দরকার। তাহলে এটাকে আমার কনভার্ট করতে হবে ফ্লোতে। কি ফ্লোতে? পিক ফ্লো, অর্থাৎ তার মানে ওইটার রেসপেক্টে পিক ফ্লো কত, এই পাইপ দিয়ে যখন ম্যাক্সিমাম কনজাম্পশন হবে সেই সময় কতখানি পানি যাবে ম্যাক্সিমাম, সেটা বের করার জন্য আমরা হয় হান্টার কার্ভ ইউজ করতে পারি, অথবা আমাদের কিছু টেবিল আছে সেই টেবিল থেকেও বের করতে পারি। সো কমনলি আমরা হান্টার কার্ভ ইউজ করে থাকি। এখানে দেখো ফ্ল্যাশ বাল্ব এবং ফ্ল্যাশ ট্যাঙ্ক দুটো সিস্টেমের জন্য আলাদা আলাদা। ডেফিনেটলি ফ্ল্যাশ বাল্বের বেলা কনজাম্পশন একটু বেশি হবে, স্পেশালি যখন কনজাম্পশনটা কম, মানে ফিক্সচার ইউনিট কম, হাই থাকে, দুটো অলমোস্ট সেমই হয়ে যায়। সো এখানে দেখো নিচের যে পার্টটা, আমাদের সাধারণত আমরা যেহেতু একই ডাউনফিট পাইপে অনেকগুলো কানেকশন দিচ্ছি না, সো দেখা যাচ্ছে আমাদের ডিমান্ডটা এই জোনের মধ্যেই থাকে। সো সেটাকে আমি এখানে এনলার্জ করে দিয়েছি। সো তাহলে দেখা যাচ্ছে আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে সাপ্লাই সিস্টেম হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক। তাহলে 30 জন্য আমি যদি এখানে যাই, তাহলে এখান থেকে আমি দেখছি আমার নিয়ার অ্যাবাউট পিক ফ্লো হচ্ছে লিটার পার মিনিটে 80। আমি তাহলে দেখলাম যে আমার পিক ফ্লো 80 লিটার পার মিনিট। অথবা আমি এখান থেকে সিমultaneous ডিমান্ড বের করতে পারি। তাহলে এখান থেকে সিমultaneous ডিমান্ড থেকে দেখা যাচ্ছে আমার যদি সিস্টেম উইথ ফ্লাশ ট্যাঙ্ক আমরা বলছি, তাহলে ফ্লো পার মিনিট আমরা দেখো এই দুটার মাঝখানে যদি আমরা ইন্টারপোলেট করি তাহলে অলমোস্ট 80-র মতোই আসে। সো তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমরা ক্যালকুলেট করে বের করে নিতে পারি পিক ফ্লো ডিমান্ড। অথবা এখান থেকে বিভিন্ন, এগুলো সাধারণত তোমার ছোট সিটি কর্পোরেশন বা স্মল টাউনের জন্য এখান থেকে ক্যালকুলেট করে। সো আমাদের কাছে আমরা এটা ইউজ করব। দেন তাহলে আমি পিক ফ্লো পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো এখানে এই পিক ফ্লোটা আমাদের পরে কাজে লাগবে যখন আমরা সাইজটা বের করবো, আমরা একটু পরে সেটা দেখবো নোমোগ্রাফ থেকে। তার আগে আরেকটা জিনিস আমাকে অ্যাড করতে হবে, আমাকে হেড লস বের করতে হবে, ফ্রিকশনাল লস বের করতে হবে। এই যে পাইপ দিয়ে পানিটা নামছে, ফ্রিকশন হচ্ছে, প্লাস এখানে বিভিন্ন ধরনের আমরা জয়েন্ট, এলবোস, তাই না, বেন্ড ইউজ করছি, তাই না, বিভিন্ন ভালভ ইউজ করছি, কানেক্টর ইউজ করছি।
তো এইসব জায়গাগুলাতেও কিন্তু লস হয়। তো সেই লস গুলাতেও আমাদের হিসাব করতে হবে। অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল ডাউনফিট পাইপ নামছে, অনেকগুলা বেন্ড পার হচ্ছে, অনেকগুলা জয়েন্ট হচ্ছে, সেই বেন্ড গুলো আবার ভিতরে ঢুকছে, আরো বেন্ড হচ্ছে, আরো নতুন পাইপ অ্যাড হচ্ছে। সো টোটাল আমার কতগুলা এলবো, জয়েন্ট, জাংশন এগুলো আসছে, ড্রয়িং থেকে আমরা সেটা হিসাব করব। হিসাব করার পরে আমরা সেটার ইকুইভ্যালেন্ট লেন্থ বের করবো। এক তো হচ্ছে স্ট্রেইট রান থেকে স্ট্রেইট লেন্থটা পাবো, প্লাস এই যে টেবিলগুলো দেওয়া আছে P2 A B C, এইসব টেবিল তোমাদের ইয়েতে বিএনবিসি তে দেওয়া আছে, সেই টেবিলগুলা থেকে আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ড, এখানে আমি জাস্ট একটা স্মল পার্টের স্ক্রিনশট দেখাচ্ছি, বাট তোমার বিভিন্ন ধরনের জয়েন্টস আছে, প্রত্যেকটার জন্য টাইপের জন্য আলাদা আলাদা ইকুইভ্যালেন্ট লেন্থ, অর্থাৎ তার যে বেন্ড হবে, পানিটা যে ফ্লোটা যে বেন্ড হবে, জয়েন্টে যে তার যে ধাক্কাটা খাবে, এগুলোর জন্য যে লস, সেই লসটাকে ইকুইভ্যালেন্ট লেন্থে কনভার্ট করে দেওয়া হচ্ছে। যেমন ধরো তোমার একটা 19 মিলিমিটার পাইপের যদি 90 ডিগ্রি স্ট্যান্ডার্ড বেন্ড হয়, সেক্ষেত্রে তার লস হচ্ছে তার ইকুইভ্যালেন্ট লেন্থ হচ্ছে 0.61 মিটার, এটা মিটারে দেয়া। সো এখানে আমরা তাহলে সেখান থেকে একটা জয়েন্টের জন্য 0.61 মিটার লেন্থ পেয়ে গেলাম। সো আমার তাহলে গুনতে হবে যে হোল পাইপ সিস্টেমটা, তো ওই ডাউনফিট পাইপে কতগুলো এরকম আমি 90 ডিগ্রি এরকম স্মুথ বেন্ড দিয়েছি, তাহলে সেটাকে 0.61 দিয়ে গুণ দিলে আমি নাম্বারটাকে টোটাল ইকুইভ্যালেন্ট লেন্থ পেয়ে যাবে। এভাবে যতগুলো এলবো আছে, যা যা আছে সবগুলোর জন্য আমি ইকুইভ্যালেন্ট লেন্থ বের করবে, টোটাল লেন্থ ক্যালকুলেট করবো, অর্থাৎ টোটাল স্ট্রেইট রান প্লাস হচ্ছে এই যে যত বেন্ড, জয়েন্ট, এলবো এগুলো আছে, এদের জন্য যতটুকু এক্সট্রা লেন্থ অ্যাড হবে সেটাকে আমরা যোগ করে টোটাল লেন্থ বের করবো। এইটুকু সবাই বুঝেছো? সবাই কি ঘুমাই গেছো? ওকে। দেন আমার তাহলে এখন কি বলেছিলাম একটু আগে, যে আমার কোন একটা পয়েন্টের পানি সাপ্লাই পেতে গেলে মিনিমাম একটা প্রেসার থাকতে হবে, আবার একটা ম্যাক্সিমাম প্রেসার থাকতে হবে। মিনিমাম প্রেসারের যে টেবিলটা সেটা এখানে দেওয়া আছে বিএনবিসি 8.5.6 এ, ইন্ডিভিজুয়াল ফিক্সচার টাইপের জন্য রিকোয়ার্ড প্রেসার 55 kPa which is equal to 8 psi। আবার ম্যাক্সিমাম প্রেসারের লিমিট আছে which cannot exceed 35 মিটার or 50 psi। তার মানে উপরের ফ্লোর গুলার সমস্যা হচ্ছে মিনিমাম প্রেসার, আর নিচের ফ্লোর গুলার সমস্যা হচ্ছে হাইয়েস্ট অ্যালাউয়েবল প্রেসার লিমিট। সো মিনিমাম প্রেসার যদি টপ ফ্লোর গুলো অ্যাচিভ না হয়, সেক্ষেত্রে কি করতে হবে, হয় ট্যাঙ্ক হাইট বাড়াতে হবে অথবা বুস্টার পাম্প ইউজ করতে হবে। অর্থাৎ আমি ওভারহেড ট্যাঙ্ক থেকে বুস্টার পাম্পের সাহায্যে ওই ডাউনফিট পাইপে প্রেসার ইনক্রিজ করব। আর নিচের পাইপ গুলাতে কি হবে, যখন প্রেসার অনেক বেশি হয়ে যাবে, যদি আমি ধর একটা 20 তলা বিল্ডিং, তাহলে কি হবে, ওই এক যে ডাউনফিট পাইপ দিয়ে পানিটা দিচ্ছি, নিচে 20 তলা মানেই তো তোমার 200 ফিটের উপরে, সো প্রেসার অনেক হাই হয়ে যাবে, মোর দ্যান 50 psi। সেক্ষেত্রে আমাদেরকে প্রেসার রিডিউসিং ভালভ ইউজ করতে হবে। সেই জিনিসগুলো একটু নোট রেখো, যে যখন টপ ফ্লোর গুলায় মিনিমাম প্রেসার রিকোয়ারমেন্ট ফুলফিল না হয়, তখন আমরা বুস্টার পাম্প ইউজ করি, আর যখন প্রেসার কমাতে হয় তখন প্রেসার রিডিউসিং ভালভ ইউজ করে থাকি। ওকে। সো এখন যেটা আমি বলছিলাম, এখানে দেখো যে আমার মিনিমাম প্রেসার 50 kPa থাকতে হবে। সো তাহলে প্রথম আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে অ্যাভেলেবল প্রেসার লস। এখানে কিন্তু অ্যাভেলেবল প্রেসার বলা হয়নি, বলা হয়েছে অ্যাভেলেবল প্রেসার লস। এটা মানে এটা কি? আচ্ছা একটু দেখি আমি এখানে, ধরো এখানে আমি একটা ওভারহেড ট্যাঙ্ক দিলাম, আমি একটা ওভারহেড ট্যাঙ্ক এখানে বসালাম, এখান থেকে টপ ফ্লোরে পানিটা ঢুকছে, এটা হচ্ছে আমার বিল্ডিং এর হাইট, এটা আমার বিল্ডিং এর হাইট। সো এইখানে একদম শেষে একটা মাথা একটা টয়লেট আছে, সেইখানে আমার পয়েন্টে দিতে হবে। সো তাহলে দিস ইজ দ্য ফার্থেস্ট পয়েন্ট, অর্থাৎ ডাউনফিট পাইপটা এখান থেকে নেমে এখানে যখন যাচ্ছে, দিস ইজ দ্য ফার্থেস্ট পয়েন্ট। তো তার মানে এই ফার্থেস্ট পয়েন্টের যে ফিক্সচারটা আছে, ধরো একটা ওয়াশ বেসিন আছে, তো এই পয়েন্টে যে কনজাম্পশন, সেখানে অবশ্যই 8 psi প্রেসার থাকতে হবে। তো তাহলে এই যে পানিটা এখান থেকে গেল, ডাউন হলো, নিচে নামলো, এখানে ঢুকলো, এখান থেকে তার যত লস হবে, সব লস গুলা ওভারকাম করে এইটুকু
ওয়াটার কলামের জন্য যে প্রেসারটা ডেভেলপ হলো তার থেকে লস গুলাকে বাদ দেওয়ার পরে এখানে 8 psi থাকতে হবে। তাহলে এই যে যতটুকু লস অ্যালাউ, সেটা মানে কি আমার যতটুকু প্রেসার অ্যাভেলেবল ছিল, কতটুকু অ্যাভেলেবল ছিল যদি আমরা ফিটে দেখি তাহলে 0.434H। ধরো তুমি ট্যাঙ্কটাকে এমন হাইটে রাখছো, সে ট্যাঙ্কটা আমার এইখানে ধরো একটা বিল্ডিং এর ভিতরে যখন একটা পাইপ ঢুকে, আমরা সাধারণত কোথা দিয়ে পাইপটাকে ঢুকাই একটু খেয়াল করেছো? ফলস সিলিং এর উপরে। তো ফলস সিলিং এর উপরে সে ধরো 3 ফিট, তো তাহলে একটা টপের সারফেস থেকে বা রুফ থেকে 3 ফিট ভিতরে, তার উপরে যে ট্যাঙ্কটা, সেই ট্যাঙ্কটা ধরো আমরা হয়তো 10 ফিট হাইটে রাখছি, তাহলে 3 যোগ 10 13, আর এখানে ওয়াটার ধরো আমি 5 ফিট ধরি, তাহলে ধরো 18 ফিট ধরলাম। তাহলে 18 কে 0.434 দিয়ে গুণ দিলে কত হয়? কত হয় পিএসআই দেখো তো? তাহলে আমার এটা দাঁড়াচ্ছে 7.8, মানে আমার এখানে লাগবে কত? এই যে পয়েন্টে, ফার্থেস্ট পয়েন্টে 8 psi, তাই না? এই পয়েন্টে আমার প্রেসার লাগবে 8 psi, তাই না? তো তাহলে কি, তার মানে আমি 18 ফিট হাইট মেনটেন করেও এই প্রেসারটা মেনটেন করতে পারছি না। আর তারপর দেখেন আমি লস গুলা যোগই করি, আমার তো এই লস গুলা হচ্ছে কি, এই যে এফ, তাই তো? তার মানে আমার 8 psi প্রেসার রাখতে হবে, এবং এই লসটা, তারপরে অ্যালাউবল লসটা সেই পরিমাণ হাইট এখানে থাকতে হবে। আমরা যদি ব্যাক ক্যালকুলেশন চিন্তা করি তাহলে আমার হাইটটা হইতে হবে এরকম যে আমার এই অ্যাভেলেবল প্রেসার যেই লস প্লাস 8 psi যে প্রেসার, এই দুইটার যোগফল অ্যাটলিস্ট এই 0.434 ডিভাইডেড বাই 0.434, 0.434 যদি ধরি তাহলে আমার এই হাইটটা হবে, তাই তো? এইটুকু কি বুঝাতে পেরেছি? তাহলে আমাকে এখন দেখতে হবে যে আমার অ্যাভেলেবল প্রেসার লস কতটুকু আছে। তো সেইটা আমরা এখন বের করবো কিভাবে সেটা দেখি, ক্লিয়ার করে দিই। সো তাহলে যেটা বলা হচ্ছে ইকুয়েশন অ্যাভেলেবল প্রেসার লস ইজ ইকুয়াল টু পি। পি হচ্ছে আমার যদি সাপ্লাই মেইনের কোনো প্রেসার আমার অলরেডি থেকে থাকে, সো যেহেতু আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ইউজ করছি এবং সেখান থেকে আমি ওভারহেড ট্যাঙ্কে পাঠাচ্ছি, সো সেক্ষেত্রে আমার দিস ইজ জিরো, তার মানে পি হচ্ছে জিরো। H হচ্ছে height difference between elevation difference between the storage tank and the fixture under consideration, আর F হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে ডাউনফিট সিস্টেমে ফিক্সচারে যেটা আমার মিনিমাম প্রেসার থাকতে হবে। সো তাহলে আমার এই টার্মিনোলজি গুলো আমরা বুঝলাম সবই, ওকে। সো তাহলে আমাকে সেখান থেকে আমার অ্যাভেলেবল প্রেসারটা আমি পেয়ে যাচ্ছি ইন পিএসআই অথবা কেপিএ, যেটাই আমি বলি না কেন, সেটা আমি এখান থেকে পেয়ে গেলাম। ওকে, সো তাহলে যায় না কেন, তো সেই জিনিসটা এখানে বলা হলো। সো তাহলে আমাদের যেটা হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট টোটাল লেন্থ বের করে ফেলেছি আগের স্টেজে। সো টোটাল লেন্থ আমি জানি স্ট্রেইট রান প্লাস হচ্ছে যত বেন্ড জয়েন্ট টোটাল, সেগুলোকে কনভার্ট করলাম ইকুইভ্যালেন্ট লেন্থে, টোটাল লেন্থ আমি পেয়ে গেছি। অ্যাভেলেবল প্রেসার লস, এখান থেকে আমি একটা ধরো আমি হাইট ধরলাম যে ঠিক আছে আমি 20 ফিট রাখবো, তাহলে 20 ফিট রাখলে আমার 8 ফিট বাদ দিলে অ্যাভেলেবল প্রেসার লস এখান থেকে পাচ্ছি। দেন কনভার্ট হেড লস ইন ফিট পার 1000 ফিট। সে তোমার ইকুইভ্যালেন্ট লেন্থ ছিল সে 450 ফিট, তাহলে 450 ফিটে তুমি লস পেয়েছো 2 psi, অ্যাভেলেবল আছে এফপি 2 psi পেয়েছো। তো সেটাকে ফিটে কনভার্ট করো, তাহলে 4.31 ইন্টু 2 যা আসে তত পিএসআই আছে তোমার 450 ফিটের মধ্যে। তাহলে 1000 ফিটে কত সেটা তুমি বের করে ফেলো। বের করে ফেলার পর চলে যাবো আমরা নোমোগ্রাফে। আমরা একটু আগে হান্টার কার্ভ থেকে পেয়ে গেছি আমার টোটাল কত পিএম জিপিএম, কত গ্যালন পার মিনিট বা লিটার পার মিনিট, সরি লিটার পার মিনিট আমরা ওখানে পেয়েছি, সেটাকে আমরা জিপিএম এ কনভার্ট করে নিব। সো তত জিপিএম এ কনভার্ট করলাম, করার পরে আমার কাছে সেটাও আছে, এবারে যে এখানে আমার অ্যাভেলেবল হেড লসটা আছে, যে অ্যাভেলেবল হেড লস 1000 পার মিটার, এটাও আমি জানি, ডিসচার্জ জিপিএম এটাও জানি। তো তাহলে এখন এই দুটাকে কানেক্ট করি, এই দুটাকে যদি আমি কানেক্ট করি কি ব্যাপার হয় না কেন, মুশকিল। এই দুটাকে যদি আমি কানেক্ট করে ফেলি তাহলে দেখো সে আমার 80 জিপিএম আমি পেয়েছিলাম, আর আমার ধরো হেড লস আমি পেয়েছিলাম
100 ফিট পার 1000 ফিট, তাহলে এই দুটাকে কানেক্ট করলে দেখা যাচ্ছে আমার সাইজটা কোথায় আসতেছে, এখানে, which is almost কত, 2 ইঞ্চি। তো 2 ইঞ্চির একটু কম, সো আমরা ধরলাম তাহলে আমাদের ডায়ামিটার অফ দ্য ডাউন ফিট পাইপ হতে হবে 2 ইঞ্চি। আমি কি তোমাদেরকে সিস্টেমটা ক্যালকুলেশনটা বোঝাতে পেরেছি? জি ম্যাডাম। ওকে, তো তাহলে আমার টোটাল, সরি, ওটা তাহলে আমাদের হয়ে গেল। এখন নেক্সট আমরা যাব গিয়ে হচ্ছে হোয়াট ওভারহেড রিজার্ভার ট্যাঙ্ক ডিজাইন। আচ্ছা, আমরা তাহলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ট্যাঙ্ক ডিজাইন বুঝলাম, ডাউন ফিট পাইপ কিভাবে ডিজাইন করতে হবে, সাইজ বের করতে হবে, সেটাও বুঝে গেলাম। সো আমাদের মেইনলি কিন্তু বেশিরভাগ ক্যালকুলেশন বা যা যা করতে হবে তাই ডাউন ফিট পাইপ বের করার জন্য একটু আমাদের ডিটেল ক্যালকুলেশন গুলো লাগবে। কারণ তোমাদের ক্লাসে আমি যেটা সাজেস্ট করব, তোমরা জোনে ভাগ করে নিবা। দ্যাট মিনস যেসব জায়গাতে ধরো কনজাম্পশন পয়েন্ট বেশি, সেসব জায়গায় তোমরা একের অধিক ডাউন ফিট পাইপ দাও। হতে পারে যে ধরো একটা টয়লেটের প্রত্যেকটা ফ্লোরে, উপরে টপ ফ্লোর বাদে হাই রাইজের জন্য ধরো টপের প্রথম দুটো, উপরের টপ মোস্ট দুটোতে তোমরা আলাদা সিস্টেম দাও। আর বাদ বাকি ফ্লোর গুলার জন্য, ধরো 8-10 তলা বিল্ডিং, বাদ বাকি ফ্লোর গুলার জন্য একই দিকে দুটো টয়লেট আছে, তো দুটো টয়লেটের জন্য তোমরা একই ডাউন ফিট পাইপ বা দুটো আলাদা ডাউন ফিট পাইপ দাও। অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে যেই সেম টয়লেট আছে সবাইকে একই ডাউন ফিট পাইপ দিয়ে দিলাম। আবার আরেকটা ডাউন ফিট দিয়ে আরেকটা টয়লেটে দিলাম। আবার আরেকটা জায়গায় ধরো একটা ডাইনিং বেসিন আছে, পাশে কিচেন ট্যাপ আছে, তো তাহলে ওই ডাইনিং বেসিন আর কিচেন ট্যাপ ওইটাতে তোমরা একটা সিঙ্গেল ডাউন ফিট পাইপ দিয়ে প্রত্যেকটা ফ্লোরে দিয়ে দিলাম। এতে হবে কি, তোমাদের ফিক্সচার ইউনিট হিসাব করতেও সুবিধা হবে। তো ওভাবে তোমরা করতে পারো, ইটস আপ টু ইউ, তোমরা যেভাবে তোমাদের ডিজাইন করতে চাও সেভাবে তোমরা তাইলে ফিক্সচার ইউনিট বের করে সেখান থেকে হান্টার ক্রাউড থেকে পিক ডিমান্ড পাবা, ইকুইভ্যালেন্ট লেন্থ বের করবা তোমাদের প্ল্যান এবং এলিভেশন থেকে, দেন সেখান থেকে অ্যাভেলেবল প্রেসার লস বের করবা, করে নমোগ্রাফ থেকে সাইজ অফ দ্য পাইপ বের করবে। এবং অবশ্যই যেই সব সাইজের পাইপ তো আসলে পাওয়া যায় না, তো তোমাকে অবশ্যই হায়ার সাইজটা ইউজ করতে হবে। ওকে, সো নেক্সট আসছে আমরা ওভারহেড ট্যাঙ্ক। সো আমাদের সাধারণত চেষ্টা থেকে ওভারহেড ট্যাঙ্ক আমরা অনেক বেশি বড় করব না, কেননা তাহলে আমাদের এক হচ্ছে পানির পরিমাণ একবারে বেশি তুলে পানির লোড আছে, ট্যাঙ্কের সাইজের ব্যাপার আছে, সো আননেসেসারি কলাম গুলোর সাইজও বড় হবে। সো যদি আমার কাছে অপশন থাকে যে আমি কয়েকবার তুলতে পারবো, তাহলে অবশ্যই আমরা দিনে 2বার বা 3বার পানি উঠাবো এবং ট্যাঙ্ক সাইজটাকে লিমিটের মধ্যেই রাখার চেষ্টা করব। ওকে, সো তাহলে যেটা যাচ্ছে, ইমার্জেন্সি ডিমান্ড একটা আমাদের অবশ্যই রাখতে হবে। কোনো কারণে দেখা গেল পানির পাম্প নষ্ট হয়ে গেছে বা কিছু, তো সেই ক্ষেত্রে আমাদের একটা ইমার্জেন্সি ডিমান্ড লাগিয়ে রাখা। তো সাধারণত তোমার ইমার্জেন্সি ডিমান্ডের প্র্যাকটিস আমরা যেটা করে থাকি কি হলো যায় না কেন, ওকে, যে 25% অফ টোটাল স্টোরেজ ক্যাপাসিটি অফ দ্য রিজার্ভার অথবা 1.5 to 2 times of the average hourly supply। অর্থাৎ ওই যে বিএনবিসি থেকে যে আমরা সাপ্লাইটা পেয়েছিলাম এলপিসিডি তে, সেটাকে 24 দিয়ে ভাগ দিলে যেটা আসে সেটা 1.5 থেকে 2 গুণ পরিমাণ, অথবা টোটাল যে রিজার্ভারের স্টোরেজ ক্যাপাসিটি আছে, রিজার্ভার না তো ওয়াটার ওভারহেড ট্যাঙ্কের, সেটা 25% আমরা এক্সট্রা ইমার্জেন্সি ডিমান্ড হিসেবে রাখতে পারি। টোটাল ডিমান্ড আমরা এখান থেকে পাই। তাহলে ধরো আমরা যদি 1 ঘন্টা পাম্প করব দিনে 2বার, এরকম যদি হয় যতদিন আমি 2বার পাম্প করব, তাহলে আমার যে টোটাল ডিমান্ডটা সেটাকে 2 দিয়ে ভাগ দিলে আমি V1 পেয়ে যাব। অর্থাৎ একবার আমাকে কত ম্যাক্সিমাম পানি তুলতে হবে প্লাস হচ্ছে ইমার্জেন্সি ডিমান্ড, এবং একটা এক্সট্রা ফি বোর্ড আমাকে দিতে হবে, কারণ ট্যাঙ্কের আমরা একদম টপ পর্যন্ত ফিল আপ করি না, ভয়েড কিছুটা থাকে। এগুলো তোমরা 333 তেও দেখেছো আমার ধারণা, সেগুলো ডিটেলসে যাচ্ছি না। পরেরটা হচ্ছে রাইজার পাইপের সাইজ। বাবা 12টা বেজে গেল। রাইজার পাইপের সাইজ বের করা, অর্থাৎ যেই পাইপ দিয়ে আমি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে পানিটাকে উঠাবো, সেটার সাইজও ডিপেন্ড করে তুমি কতবার পাম্প করছো তার উপরে। সো যদি তুমি 2বার পাম্প করো তাহলে তোমার টোটাল ক্যাপাসিটি যতটুকু তুলতে হবে সেটা দিয়ে ভাগ দিয়ে টোটাল ডিমান্ডটাকে ভাগ দিলে আমার কতটুকু পানি প্রত্যেকবার রাইজার দিয়ে উঠবে সেটা পেয়ে যাব। ভেলোসিটি সাধারণত আমরা 8 থেকে 10 ফিট পার সেকেন্ড ধরি, তোমরা তোমাদের ক্লাসের হিসাবের জন্য 10 ধরবা, তাহলে সবারটাই এক জেনারেল থাকবে। তো সবাই রাইজারের ভেলোসিটি ধরবা 10 ফিট পার সেকেন্ড। আচ্ছা, তারপরে আমরা খুব সহজেই এটাকে এই কার্ভ থেকে ক্যালকুলেশনটা করে ফেলবো। টোটাল ফ্লোটা আমরা যেখানে বলেছিলাম যে টোটাল যে ডিমান্ডটা সেটাকে
পাম্পিং ফ্রিকোয়েন্সিতে ভাগ দিলে ফ্লো পার টাইম অর্থাৎ প্রত্যেকবার আমাকে কত ফ্লো করতে হবে সে আমি এখান থেকে পেয়ে গেলাম জিপিডি। সেটাকে আমি মিনিটে কনভার্ট করে নিব। ধর আমি 1 ঘন্টা যদি পাম্প করি তাহলে 1 ঘন্টায় আমাকে ওই ফ্লোটা নিতে হবে। সে আমার এখানে ছিল গ্যালন ছিল আমার প্রত্যেকদিন ধরো সে 4000 গ্যালন, তো 2 বার আমি পাম্প করবো তাহলে 2000 গ্যালন পার ডে লাগবে। 2000 গ্যালনকে আমি ভাগ দিয়ে দিলাম, যেহেতু আমি 1 ঘন্টায় পানিটা তুলবো তাহলে পার মিনিটে নিয়ে যাব 60 দিয়ে ভাগ দিলে পার মিনিটে আমি পেয়ে যাব। সো পার মিনিটের ফ্লোটাকে নিয়ে এখানে যাওয়ার পরে দেন সেখান থেকে আমি একটা লাইন টানলাম, সেটা ইন্টারসেক্ট করবে আমার ফ্লো ভেলোসিটি লাইনের সাথে, যেগুলো হচ্ছে ফ্লো ভেলোসিটি লাইন। তো যেহেতু আমি 10 ফিট পার সেকেন্ড ধরেছি, সো দিস ইজ মাই লাইন অফ ভেলোসিটি। সো এটার সাথে এই পয়েন্ট ইন্টারসেক্ট করলো। এই ক্রস লাইন গুলো হচ্ছে ডায়ামিটার অফ দ্য পাইপ। এই যে এখানে যে দেখো এই যে লেখা আছে 3 ইঞ্চি, তারপর যে 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, এগুলো হচ্ছে তার মানে এই লাইন গুলা হচ্ছে আমার ডায়ামিটার লাইন। সো তার ডায়ামিটারের লাইনটাকে সে কোনটাকে ক্রস করেছে দেখা যাচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট আসছে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মধ্যে। তো নিচে গেলে আমার হেড লস বেড়ে যাবে, সো আমাদেরকে 2 ইঞ্চি আমরা দিতে পারি। আবার যদি 1.5 ইঞ্চি, 2 ইঞ্চির থেকে যেহেতু বেশি, সো 1.5 ইঞ্চি আমরা না খুব কাছাকাছি হলে 1.5 ইঞ্চি দিতে পারতাম, তবে 2 ইঞ্চিও আমরা 2 ইঞ্চি দেওয়াটাই বেটার হবে। হাওয়ার আমরা যদি 1.5 ইঞ্চি এখান থেকে যদি নিচে যাই তাহলে দেখা যাবে হেড লসটা আমরা পার 100 ফিটে হেড লসটা পাবো। আমার হেড লসটা লাগবে হচ্ছে পাম্প ক্যাপাসিটি বের করার সময়। সো এখান থেকে আমি রাইজারের সাইজটা বের করে ফেললাম। সো 1.5 ইঞ্চি পাচ্ছি, সো আমি 2 ইঞ্চি দিলাম। ঠিক আছে, সো সেখান থেকে যদি 2 ইঞ্চি আমি দিই তাহলে হেড লস 2 ইঞ্চির জন্য যত আসে সেটা আমাকে ক্যালকুলেট করে হিসাব করে রেখে দিতে হবে পাম্প ক্যাপাসিটি বের করার জন্য। এটুকু বুঝতে পেরেছো? ওকে, তাহলে পাম্প ক্যাপাসিটি করতে গেলে আমাকে টোটাল লেন্থ অফ দ্য রাইজার লাগবে। নিচে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেখানে আছে সেখানে আমরা এক্সট্রা ধরবো 10 ফিট ধরলাম। তারপর প্রত্যেকটা ফ্লোর হাইট 10 ফিট আমরা সাধারণত ধরি। তো যতগুলো আমার ফ্লোর আছে সে কটা যোগ করে টোটাল হাইট প্লাস ওভারহেড ট্যাঙ্কের ইনলেটে তুলতে যতটুকু, যদি আমি 20 ফিট উপরে রাখি রুফটপ থেকে, সে ধরো 17-18 ফিটে আমার ইনলেট থাকবে। সো অতটুকু হাইট যোগ করে টোটাল লেন্থ আমি বের করবো। সো আমরা একটু আগে যে গ্রাফটা দেখেছিলাম সেখান থেকে আমি হেড লস পার 100 ফিটে পেয়ে গেছি। সেটাকে আমরা এই লেন্থ দিয়ে গুণ দিয়ে 100 দিয়ে ভাগ দিলে টোটাল হেড লস এটা এখানে পাবো। 8 psi আমার প্রেসার থাকতে হবে পানিটাকে ওভারহেড ট্যাঙ্কে ফেলার জন্য, একটা মিনিমাম প্রেসার থাকতে হবে, সেটা হচ্ছে 8 psi প্লাস 5 psi আমি লস ধরলাম ডিউ টু বেন্ডস। তাহলে দিস ইজ দ্য টোটাল হেড লস, ফ্রিকশনাল লস। এখান থেকে আমি বের করে ফেললাম এই হেড লসটাকে ইয়েতে কনভার্ট পিএসআই ফিটে কনভার্ট করে ফেললাম পিএসআই থেকে। দেন আমার টোটাল হেড কোনটা সেটা আমি বের করব। ভেলোসিটি হেড হচ্ছে আমরা ভেলোসিটি ধরেছিলাম 10 ফিট পার সেকেন্ড, ভি স্কয়ার বাই 2g দিয়ে ভেলোসিটি হেড পাবো। ফ্রিকশনাল হেড এখান থেকে ক্যালকুলেট করলাম, আর স্ট্যাটিক হেড তো টোটাল লেন্থটাকে যোগ করলে স্ট্যাটিক হেডটা পেয়ে যাব, অর্থাৎ এখানে যেটা পাচ্ছি সেটা স্ট্যাটিক হেড। তো টোটাল হেড এখানে বের করলাম। কিউ আমি জানি, কিউটাকে যে জিপিএম যেটা দেখলাম গ্যালন পার মিনিট, HQ বাই 3960। এফিসিয়েন্সি হচ্ছে আমরা 60 to 65%, সেখান থেকে পাম্প ক্যাপাসিটি বের করে ফেলবো, অর্থাৎ আমার ওই পরিমাণ পানি ওই সাইজের রাইজার দিয়ে উঠাতে গেলে আমাকে এই ক্যাপাসিটি এত হর্স পাওয়ারের পাম্পকে ইউজ করতে হবে। তো এটুকু পর্যন্ত তো তোমরা বুঝেছো দিস ইজ ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন, অর্থাৎ বিল্ডিং প্লাম্বিং এর ওয়াটার সাপ্লাই সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো আমাদের ডিজাইন করতে হয় বা সেট করতে হয়, ক্যালকুলেট করতে হয়, সেগুলো আমি তোমাদেরকে ব্রিফলি একটু বুঝালাম। বুঝতে পেরেছো? এ পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে নাকি আমি কন্টিনিউ করব? ওকে, তো তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব আমাদের ফায়ার ফাইটিং ডিমান্ড। ফায়ার ফাইটিং এর জন্য আমরা 2 ধরনের ফায়ার ফাইটিং ডিমান্ড আমাদেরকে জেনারেলি বের করতে হয়। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিল্ডিং এর ভিতরে যদি আগুন লাগে ইন্ডিভিজুয়াল বিল্ডিং এর নিজস্ব সিস্টেম থাকতে হবে টু কন্ট্রোল দ্যাট ফায়ার। আরেকটা হচ্ছে স্ট্রিট ফায়ার হাইড্রেন্ট। আমাদের দেশে যদি স্ট্রিট ফায়ার হাইড্রেন্টটা সব জায়গায় নাই, এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে বিল্ডিং গুলা তৈরি হচ্ছে বা স্টেট গুলা তৈরি হচ্ছে তাদের নিজস্ব তারা এই হাইড্রেন্ট সিস্টেম বসাচ্ছে। এগুলো আমরা বাইরের বিভিন্ন ইয়েতে রাস্তাঘাটে এগুলো দেখে থাকি।
সেদের জন্য আলাদা ট্যাঙ্ক থাকে, আলাদা রিজার্ভার থাকে, যেখান থেকে অনেক হাই প্রেসারে বুস্টার পাম্পের মাধ্যমে এটা প্রেসার মিনিমাম 100 PSI করতে হয়, যাতে করে অনেক উপর পর্যন্ত সে পানি প্রজেক্ট করতে পারে, তার প্রজেক্টাইলটা যেন অনেক দূরে যায়। তো সেই জন্য এখানে এই ধরনের ফায়ার হাইড্রেন্ট থাকে, সেগুলো সাধারণত তোমার প্রত্যেকটা স্ট্রিটের ইন্টারসেকশনে এবং স্ট্রেইট রানে 80 থেকে 120 ইন্টারভেলে বসাতে হয়। সো তোমাদেরকে বোধহয় কারো ডিজাইনে বা কারো ইয়েতে বোধহয় ফায়ার হাইড্রেন্টের কথা কি কেউ বলেছে তোমাদের কোনো গ্রুপে? তোমাদের কোনো গ্রুপে কি বলেছে? তোমাদের তো কোনো ওই ধরনের কোনো মানে ভিলেজ বা স্টেট বা ওই ধরনের কোনো ডিজাইন কারো নাই, তাই না? শুধু তো বোধহয় তোমাদের বেশিরভাগ হচ্ছে বিল্ডিং অথবা রাস্তাঘাট, তাই তো? সো তোমরা চাইলে তোমাদেরটা ইনকর্পোরেট করতে পারো, না চাইলে নাই, ইটস আপ টু ইউ। বাট ইন্ডিভিজুয়াল বিল্ডিং এর ডিমান্ড, ফায়ার ফাইটিং ডিমান্ড অ্যাকর্ডিং টু বিএনবিসি, যে তোমাদের টাইপ অফ দ্য অকুপেন্সির জন্য যে ধরনের ডিমান্ড, সেটা তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে। এই টেবিলটাতে তোমার বিএনবিসি তে ডিফারেন্ট টাইপস অফ বিল্ডিং এর জন্য কি ধরনের সিস্টেম তুমি দিতে চাও, সেটা স্প্রিংকলার সিস্টেম হতে পারে অথবা স্ট্যান্ড পাইপ এবং হোস সিস্টেম হতে পারে। তোমরা বিভিন্ন বিল্ডিং এ কিন্তু এই বিশেষ করে স্ট্যান্ড পাইপ হোস সিস্টেমটা তো দেখেছো, এবং বিভিন্ন হোটেলে বিভিন্ন রেস্টুরেন্টে যখন তোমরা খেতে যাও তখন স্প্রিংকলারের যে মুখটা বা ঝর্ণা যে যে পয়েন্ট দিয়ে যে স্প্রিংকলারের যে ইয়েটা এন্ডটা হেডটা, সেটা তোমরা অনেকেই দেখেছো, দেখেছো না? সো এগুলা তোমার কত ডিউরেশন ধরে ফাইটিং, অর্থাৎ যখন একটা ফায়ার হ্যাজার্ড হবে, আমরা কিছু অ্যাজাম্পশন ধরি যে দিনে একটার বেশি হ্যাজার্ড হবে না, এবং হ্যাজার্ডটা 30 মিনিট বা ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য বিল্ডিং 50 মিনিট 75 মিনিট এরকম হবে। সো সেই রেসপেক্টে কতটুকু পানি স্টোরেজ থাকতে হবে সেটা এখানে টেবিলে বলে দেওয়া আছে। তোমরা যেটা করবা, এই ইন্ডিভিজুয়াল বিল্ডিং এর জন্য যে ফায়ার প্রোটেকশনের জন্য যে ফায়ার ফাইটিং এর জন্য যে পানিটা স্টোর করবা, এটার জন্য তোমরা আলাদা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার দিবা। কেননা তোমরা যদি এটাকে অ্যাড করো তোমাদের নিজেদের ডিমান্ডের সাথে, বিল্ডিং অকুপেন্সি ডিমান্ডের সাথে, তাহলে সাইজ অনেক বড় হয়ে যাবে এবং তোমার ওয়াটার স্ট্যাগনেশনটা বেশি হবে। সো তোমরা যেটা করবা, ইন্ডিভিজুয়াল আরেকটা রিজার্ভার দিবা ফায়ার ফাইটিং এর জন্য, ফায়ার ফাইটিং রিজার্ভেশন ওয়াটার রিজার্ভারের জন্য, এবং দুইটা রিজার্ভারের মধ্যে কানেকশন রাখবা যাতে করে ওয়াটার সার্কুলেশন হয়। আদারওয়াইজ তোমার যদি কখনো আগুন নাই লাগে, ওই পানিটা স্ট্যাগনেন্ট থাকবে এবং কন্টামিনেটেড হবে। তার ফলে যদি আমার কন্টিনিউয়াস ফ্লো সার্কুলেশন হয়, তাহলে কি হবে, কোনো পানিটা স্ট্যাগনেন্ট থাকবে না এবং সবসময় ফ্রেশ ওয়াটার আমরা অ্যাভেলেবল পাবো। তো তোমাদের বিভিন্ন যেখানে অকুপেন্সি টাইপ অনুযায়ী, হ্যাজার্ড ক্লাসিফিকেশন অনুযায়ী কি দিবা, সাধারণত আমরা স্ট্যান্ড পাইপ দিই, এবং হোটেল টোটেল এগুলোতে আমরা, হসপিটাল এগুলো আমরা স্প্রিংকলার সিস্টেম দিই। তো তোমাদের টিচার, তোমাদের মেন্টার্স তোমাদেরকে যেভাবে বলবেন তোমরা সেভাবে সেই সিস্টেমটাই প্রোভাইড করবে। সে অনুযায়ী টোটাল ডিমান্ড বের করে ফেলবা, করার পরে সেটার জন্য স্টোরেজ তোমরা যেটা বললাম আন্ডারগ্রাউন্ড রিজার্ভার দেবো, সেখান থেকে তাহলে পানিটা কিভাবে যাবে স্ট্যান্ড পাইপে বা স্প্রিংকলারে, এই হোল সিস্টেমটা বুস্টার পাম্পের মাধ্যমে কানেক্টেড থাকে। তোমরা চাইলে ওভারের ট্যাঙ্কেও রাখতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাদের আননেসেসারি একটা এক্সট্রা লোড উপরে অ্যাড হবে। তার থেকে বেটার হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে পাম্পিং এর মাধ্যমে আমরা স্ট্যান্ড পাইপ বা স্প্রিংকলার সিস্টেমে অটোমেটিক সিস্টেম থাকবে, কানেক্টেড হয়ে ওয়াটার সাপ্লাই হবে। এটা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট ডিমান্ডের জন্য আমরা টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার কিভাবে ক্যালকুলেট করি সেটাই বলা হচ্ছে। এখানে কিছু অ্যাসাম্পশন হচ্ছে, একটা এটা তোমাদের জাস্ট জেনে রাখার জন্য, এটা তোমাদের যেহেতু মনে হয় না ফায়ার হাইড্রেন্ট কারো আছে, সো এটা জাস্ট জেনে রাখার জন্য আমি তোমাদের এখানে অ্যাড করেছি যে কিভাবে আমরা এটা ক্যালকুলেট করি। তো সেটাই, এটা ডিটেলসে গেলাম না। ওকে, নেক্সট টপিক হচ্ছে বিল্ডিং ড্রেনেজ সিস্টেম। বিল্ডিং ড্রেনেজ বলতে অর্থাৎ আমার যে প্রত্যেকটা ফিক্সচারে আমি ওয়াটার সাপ্লাই কানেক্ট করলাম, সেখানে যখনই ওয়াটার ইউজ হয়ে যাচ্ছে, দেন ইট কনভার্টস টু ওয়েস্ট ওয়াটার। সেই ওয়েস্ট ওয়াটারটাকে আমি সিস্টেম দিয়ে কিভাবে কালেক্ট করব, সেটা এটাই হচ্ছে বিল্ডিং ড্রেনেজ সিস্টেম। হতে পারে সেটা সুয়েজ ওয়াটার, হতে পারে সেটা আদার লিকুইড ওয়েস্ট, হতে পারে সেটা রেইন ওয়াটার। এখনকার দিনে অনেক জায়গাতে প্র্যাকটিস হচ্ছে, তোমার যদি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, তুমি যদি ওই ধরনের কোনো সিস্টেম ডেভেলপ করতে চাও, তাহলে ওয়েস্টকে রিসোর্সে কনভার্ট করা। সেসব ক্ষেত্রে তোমার দেখা যায় কোনো কোনো বিল্ডিং এ ইন্টারনাল ওয়াটার ইউজ প্রোগ্রাম থাকে, যেমন তোমার হাত ধোয়ার বেসিনটাই ফিল্ট্রেশনের মাধ্যমে আবার হয়তো ওয়াটার ক্লজেটে ওয়াশ ট্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেখান থেকে ওটা
ফ্লো ডাউনে যাচ্ছে এবং সেটা ওয়াশে মানে ফ্লাশিং ইউজ হচ্ছে। আবার রেইন ওয়াটার কালেক্ট করা হয়, সেই ওয়াটারটাকে ফিল্টার করে পিউরিফাই করে সেটাকে ওয়াটার সাপ্লাই করা হচ্ছে। তো আমরা এগুলো হচ্ছে ইন্টারনাল কনজারভেশন সিস্টেম, যাতে করে এটা এনভায়রনমেন্টালি মোর ফিজিবল একটা সিস্টেম হয়। তো এই জিনিসগুলো তোমাদের জানা থাকা দরকার, এবং তোমরা এগুলো একটু নিজেরা একটু ব্রাউজ করে দেখবা, কারণ এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্ট গোলস এর কথা বলছি, তার মধ্যে একটা হচ্ছে আমার ওয়েস্টকে আমরা রিসোর্সে কনভার্ট করবো, অর্থাৎ ওয়েস্ট প্রোডাকশনকে মিনিমাইজ করবো। তো সেই জন্য এখন যেসব সিস্টেম ডেভেলপ হচ্ছে সেগুলোর মধ্যে বেশিরভাগই দেখা যায় যে তোমার এরকম ইন্টারনাল রিউজ প্রোগ্রাম থাকে, তারপর রিসাইকেল প্রোগ্রাম থাকে, রেইন ওয়াটার হারভেস্টিং প্রোগ্রাম থাকে। তো এগুলোর মাধ্যমে আমরা সেগুলো ইউজ করি। সো ওগুলার ডিটেলস আমি যাচ্ছি না, আমি জাস্ট টিপিক্যাল একটা বিল্ডিং এর ড্রেনেজের কি কি কম্পোনেন্ট থাকে, কিভাবে সেগুলো ক্যালকুলেট করি টিপিক্যাল, কারণ তোমাদের এমনি অন্যান্য কাজের লোড অনেক বেশি। সো এই পার্টটুকুকে আমি খুব ব্রিফলি তোমাদেরকে দেখাবো, এবং তোমরাও সেইভাবেই জিনিসটাকে অ্যাড করবা। আচ্ছা, মেজর এলিমেন্টস অফ বিল্ডিং ড্রেনেজ পাইপ সিস্টেম হচ্ছে একটা সয়েল স্ট্যাক থাকতে পারে, বেন্ড স্ট্যাক থাকতে পারে, এবং ওয়েস্ট স্ট্যাক থাকতে পারে। সো স্ট্যাক বলতে বোঝাচ্ছে যে ভার্টিক্যাল মেইন অফ দ্য সিস্টেম অফ সয়েল ওয়েস্ট অর বেন্ড পাইপিং, অর্থাৎ ওয়েস্ট ওয়াটারটা ক্যারি করার জন্য যে ভার্টিক্যাল পাইপ গুলো আমরা ইউজ করে থাকি সেগুলোকে আমরা স্ট্যাক বলে থাকি। ওয়েস্ট স্ট্যাক কাকে বলছি? যেটার মধ্যে দিয়ে শুধুমাত্র এমন লিকুইড ওয়েস্ট যাবে যেটার মধ্যে কোনো ফেকাল ম্যাটার থাকবে না, অর্থাৎ গ্রে ওয়েস্ট ওয়াটার কালেক্ট করার জন্য যেই পাইপ গুলা বা যে স্ট্যাক গুলো আমরা ইউজ করি সেগুলোকে আমরা ওয়েস্ট স্ট্যাক বলি। সয়েল স্ট্যাক হচ্ছে যেগুলাতে আমরা ফাউল ডিসচার্জ, অর্থাৎ বিভিন্ন ইউরিনাল, ওয়াটার ক্লোজেট, এগুলা থেকে যেই ল্যাবরেটরি থেকে যে ওয়েস্ট ওয়াটারটা জেনারেট হচ্ছে, অর্থাৎ যেগুলোর মধ্যে ফেকাল সাবস্টেন্স থাকছে, ফিসিস থাকছে, সেই সব ওয়েস্ট ওয়াটার যে পাইপের মধ্যে কালেক্ট করছে সেটাকে আমরা সয়েল স্ট্যাক বলি। এবং এই যে ধরনের যে ওয়েস্ট স্ট্যাক বা সয়েল স্ট্যাকের যেই পাইপ গুলার টপ পার্ট, অর্থাৎ টপ মোস্ট ফ্লোরের উপরে এই পাইপ গুলোর যে অংশটা ফার্দার এক্সটেন্ড হয় অ্যাবভ দ্য রুফ, সেই অংশটুকুকে, যেখানে যে হলুদ পাইপ গুলো, এগুলাকে আমরা বলছি স্ট্যাক ভেন্ট, সয়েল ভেন্ট, ওয়েস্ট ভেন্ট অথবা স্টিঙ্ক পাইপ। আর ভেন্ট স্ট্যাক কি? শুধুমাত্র এয়ার সার্কুলেশনের জন্য ইন্ডিভিজুয়াল যে আমরা আলাদা স্ট্যাক পাইপ বসা, অর্থাৎ যেটার মধ্যে কোনো ধরনের লিকুইড বা সেমি লিকুইড, সেমি সলিড ওয়েস্ট ওয়াটার ক্যারি হচ্ছে না, শুধু এয়ার সার্কুলেশন হচ্ছে, এবং যেটা পার্ট প্যারালালি অন্য সয়েল সয়েল স্ট্যাক অথবা ওয়েস্ট স্ট্যাকের সাথে কানেক্টেড, সেগুলোকে আমরা বলছি স্ট্যাক বেড। অর্থাৎ দেখো এই যে এটা হচ্ছে বেড স্ট্যাক, কেননা এই যে পাইপটা এই বেসিন থেকে বের হলো, এটার নিচের অংশটা হচ্ছে ওয়েস্ট স্ট্যাক, এখান থেকে তোমার এটা যাচ্ছে, এটা হচ্ছে বেড স্ট্যাক, এবং এখানে এটা প্যারালালি এটা একটা বড় পাইপ যেটা আমার পুরাটা এয়ার সার্কুলেশনের জন্য ইউজ হচ্ছে, এটাকে বলা হয় ভেন্ট স্ট্যাক। তাহলে সিম্পল কথায় যদি বলি, ওয়েস্ট স্ট্যাক অথবা সয়েল স্ট্যাকের যে আপার পার্টটা, যেখান থেকে কোনো ওয়েস্ট ফ্লো হয় না, সেটাকে বলা হয় সয়েল স্ট্যাক, সয়েল ভেন্ট অথবা ওয়েস্ট ভেন্ট। আর ভেন্ট স্ট্যাক হচ্ছে শুধুমাত্র এয়ার সার্কুলেশনের জন্য যে পাইপগুলো ইউজ হচ্ছে সেগুলো হচ্ছে ভেন্ট স্ট্যাক। এখানে দেখো ছবিতে বিভিন্ন ফ্লোরের তোমার ওয়েস্ট স্ট্যাক, যেমন তোমার এটা শুধুমাত্র ওয়াশ বেসিনের সাথে কানেক্টেড, তাই এটা ওয়েস্ট স্ট্যাক। এটা তোমার ইউরিনাল, ল্যাবরেটরির সাথে কানেক্টেড, এগুলো হচ্ছে সয়েল স্ট্যাক। এখানে দেখো এই পাইপটা শুধুমাত্র এখানে তোমার উপরের অংশটা শুধুমাত্র বাতাস ইয়ে করছে, সেটা হচ্ছে সেই জন্য এটা ভেন্ট স্ট্যাক। এরকম বিভিন্ন, যেগুলো তোমাদের জয়েল স্যার অনেক ডিটেলসে পড়াইছেন। সো ট্র্যাপ হচ্ছে প্রত্যেকটা পাইপে যেখান থেকে আমার ওয়েস্ট ওয়াটার জেনারেট হলো, অর্থাৎ ফিক্সচারের যেখান থেকে ওয়েস্ট ওয়াটারের ডিসচার্জ হয় সেই ইনলেট থেকে আউটলেটের দিকে, অর্থাৎ পাইপে যে কানেকশন হয় তার মাঝখানে ইন বিটুইন একটা আমরা ট্র্যাপ বসাই। এই ট্র্যাপের মধ্যে একটা ওয়াটার সিল থাকে, এই ওয়াটার সিলটা থাকার কারণে আউটলেটের পাইপ থেকে কোনো ধরনের ফাউল গ্যাস আমাদের এই ইনলেটের মাধ্যমে ইনডোর সিস্টেমের মধ্যে ঢুকতে পারে না। সো এই পাইপটার, এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ফিক্সচারে অবশ্যই একটা করে ট্র্যাপ থাকতে হবে, যাতে করে এই ফাউল গ্যাসগুলা আমাদের সিস্টেমের মধ্যে না ঢুকে। সো বিল্ডিং ড্রেনেজ সিস্টেম, যেই আমরা যেই পাইপগুলো যেই ওয়েস্টের কথা বললাম, অর্থাৎ সেটা হতে পারে তোমার গ্রে ওয়েস্ট ওয়াটার, হতে পারে তোমার ব্ল্যাক স্যানিটারি ওয়েস্ট ওয়াটার।
সো এই দুই ধরনের ওয়েস্ট ওয়াটার এবং তার সাথে এয়ার সার্কুলেশন, এগুলার জন্য আমরা স্ট্যাক গুলাকে কিভাবে বসাচ্ছি তার বেসিসে সিঙ্গেল হতে পারে, সিঙ্গেল স্ট্যাক সিস্টেম হতে পারে, ওয়ান পাইপ সিস্টেম অথবা টু পাইপ সিস্টেম। সিঙ্গেল সিস্টেম হচ্ছে সমস্ত কিছুই আমরা একটা সিঙ্গেল পাইপ দিয়ে বসাচ্ছি এবং আলাদাভাবে কোনো ভেন্টিং সিস্টেম বসানো হচ্ছে না। অর্থাৎ এই যে প্রত্যেকটা ফ্লোর থেকে সমস্ত ওয়েস্ট ওয়াটার একটা সিঙ্গেল পাইপ দিয়ে কালেক্ট হচ্ছে এবং তারপর সেটা বিল্ডিং ড্রেনের মাধ্যমে দিয়ে সোয়ার সিস্টেমে চলে যাচ্ছে। শুধুমাত্র রুফের পার্টটুকুতে এক্সটেন্ড করে সেইটার ভেন্টিং টুকু করা হচ্ছে। সো দিস ইজ দ্য মোস্ট মানে লো মেনটেইনড এবং সবচেয়ে মানে ফাউল সিস্টেম। যে এই ধরনের সিস্টেমে দেখা যায় যে প্রচুর লস হয়, ব্রেকিং হয় এবং দেখা যায় ট্র্যাপ ব্রেক হয় এবং অনেক সময় ইজিলি ফাউল গেস সিস্টেমে চলে আসে। তো এই সিস্টেম গুলো আসলে লো রাইজ বিল্ডিং যেগুলোতে ধরো ছোটখাটো কমিউনিটি স্মল স্কেল ইয়েগুলোর জন্য অকুপেন্সির জন্য এগুলা ঠিক আছে, বাট হাই রাইজ বিল্ডিং এ দিস আর নট ডিজারেবল। ওয়ান পাইপ সিস্টেম এখানে কি হচ্ছে, এখানে তোমার একটা ভেন্ট সিস্টেম ইনকর্পোরেট হচ্ছে, কিন্তু গ্রে ওয়াটার এবং ব্ল্যাক ওয়াটার সবকিছুই একই পাইপ দিয়ে কালেক্টেড হচ্ছে। অর্থাৎ এখানে গ্রে ওয়াটার এবং ব্ল্যাক ওয়াটার বা স্যানিটারি ওয়াটার আলাদা সিস্টেম নাই, একই সিস্টেম। শুধু এখানে ইনকর্পোরেটেড হচ্ছে একটা পাইপ মানে ভেন্ট পাইপ সিস্টেম, অর্থাৎ এয়ার ভেন্ট সিস্টেম, আর বাদ বাকি সমস্ত ওয়েস্ট ওয়াটার একই পাইপ দিয়ে কালেক্ট হচ্ছে। সো এটা সিঙ্গেল স্ট্যাকের সিস্টেমের থেকে বেটার, তবে খুব বেশি স্ট্যান্ডার্ড সিস্টেম না। সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে টু পাইপ সিস্টেম। এই সিস্টেমে ইউরিনাল ল্যাবরেটরি এগুলা থেকে ফাউল ওয়েস্ট ওয়াটার অর্থাৎ ব্ল্যাক স্যানিটারি ওয়েস্ট ওয়াটার ইন্ডিভিজুয়াল সিস্টেমে কালেক্ট হওয়ার পর সেটাকে হয় মিউনিসিপাল সোয়ার পাইপে সাপ্লাই নিয়ে যে ছেড়ে দেওয়া হয় অথবা সেপটিক ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। আর বেসিন টেসিন কিচেন সিঙ্ক এগুলা থেকে যেই লেস ফাউল ওয়াটারটা কালেক্ট হচ্ছে সেগুলাকে কালেক্ট করে নিয়ে যাওয়া হয় এবং সেগুলাকে পরে নিয়ে যেয়ে মিউনিসিপাল সিস্টেমে ড্রেন সিস্টেমে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ তাহলে এখানে আমরা লেস ফাউল ওয়েস্ট ওয়াটার এবং সুলেজ এবং সেপটিক ওয়েস্ট ওয়াটার এই দুটাকে আলাদাভাবে কালেক্ট করছে এবং দুটাতে ইন্ডিভিজুয়াল ভেন্টিং সিস্টেমও প্রোভাইড করা হচ্ছে। সো দিস ইজ দ্য মোস্ট ডিজারেবল সিস্টেম। এবং এই আমাদের সিস্টেমের মধ্যে আমরা আমাদের যে প্রজেক্ট গুলো আছে সেখানে আমরা এই টু পাইপ সিস্টেমই ডিজাইন করব। সো তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে পাইপ সাইজ বের করতে হবে। সো অন্যান্য ওয়াটার সাপ্লাই বেলা আমরা কি করেছিলাম, পাইপ সাইজ বের করেছিলাম ইউজিং ফিক্সচার ইউনিট। সো একইভাবে আমাদের এখানেও এই ড্রেনেজ সিস্টেমের জন্য ড্রেনেজ ফিক্সচার লোড বের করতে হবে বা ফিক্সচার ইউনিট বের করতে হবে, যেটাকে আমরা বলি ডিএফইউ। ওইটা ছিল ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট ডব্লিউএসএফইউ, আর এটা হচ্ছে ড্রেনেজ ফিক্সচার ইউনিট। সো দেখো এখানে বিভিন্ন ধরনের ফিক্সচার টাইপের উপরে বিভিন্ন ধরনের ডিএফইউ আছে। সো তাহলে আমার এক একটা ফ্লোরের আমি যে কয়টা ফিক্সচারকে একই পাইপে কানেক্ট করবো, সে কোনো একটা ফ্লোরে দুইটা টয়লেট পাশাপাশি আছে, এই দুইটা টয়লেটে দুটা বেসিন আছে, দুটা ওয়াটার ক্লোজেট আছে, একটা করে ফ্লোর আছে কি বলে ফ্লোর ড্রেন আছে। সো তাহলে প্রত্যেকটার আমি একটা মানে এখন আমি ওয়াটার ক্লোজেটের কানেকশন আলাদা দিচ্ছি সয়েল পাইপে, আর ওয়াশ বেসিন ফ্লোর ট্র্যাপ এই দুইটার জন্য ওয়েস্ট ওয়াটারের জন্য আমি আলাদা ওয়েস্ট ট্যাঙ্ক দিচ্ছি আরেকটা পাইপ। তাহলে আমার সয়েল পাইপে যদি ওই দুইটা বাথরুমের জন্য আমি একই সয়েল পাইপ ইউজ করি তাহলে আমার এখানে এখানে ওয়াটার ক্লোজেটের জন্য আছে 3। তার মানে দুটা ওয়াটার ক্লোজেটকে যদি আমি ওই সয়েল পাইপে কানেক্ট করি তাহলে ওখানে দাঁড়াচ্ছে একই ফ্লোর থেকে আমার কত যাচ্ছে 6। তাহলে ওই পাইপটা দিয়ে যদি আমি 6টা ফ্লোরের ওয়েস্ট ওয়াটারকে ফাউল স্যানিটারি ওয়েস্ট ওয়াটারকে কালেক্ট করি তাহলে 6 6 36। তাহলে আমার টোটাল ওই পাইপের ড্রেনেজ ফিক্সচার ইউনিট হচ্ছে 36। একইভাবে আমার ওয়াশ বেসিন আর তোমার ফ্লোর ট্র্যাপ এই দুটার জন্য, ফ্লোর ট্র্যাপের জন্য 1, ওয়াশ বেসিনের জন্য আমার 1 2, তাহলে পার ফ্লোরে আমার 2 2 4 4 6 24। তাহলে ওয়েস্ট স্ট্যাকের ফিক্সচার ইউনিট লোড হচ্ছে 24 আর সয়েল স্ট্যাকের জন্য ড্রেনেজ ফিক্সচার ইউনিট আমি পেলাম 36। তো এভাবে আমাকে প্রত্যেকটা পাইপের জন্য, ধরো আবার তুমি আরেকটা জায়গাতে ওই একই বিল্ডিং একই ফ্লোরের তোমার অন্য এরিয়াতে আবার আছে, ধরো একটা টয়লেট আছে, একটা কিচেন আছে বা একটা হ্যান্ড বেসিন আছে। সো তাহলে ওইগুলাকে তুমি যদি যেই পাইপ দিয়ে কালেক্ট করতে চাও প্রত্যেকটা ফ্লোরের জন্য ওভাবে একইভাবে
যোগ করে ফ্লোর নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল ড্রেনেজ ফিক্সচার ইউনিট বের করতে হবে। আমি বুঝাতে পেরেছি এতটুকু? সো এখানে দেখো প্রত্যেকটাই যে আমরা যে ক্যালকুলেট করলাম, সো তাহলে কতগুলা আমি কানেক্ট করতে পারবো একই ব্রাঞ্চে, কয়টা ফিক্সচারকে কানেক্ট করতে পারবো ডিপেন্ডিং অন টাইপ অফ দ্য স্টোরিজ। যদি আমার 3 স্টোরির বেশি হয় তাহলে আমাকে এখানে আসতে হবে। তাহলে দেখো আমার যদি মোর দেন টোটাল অ্যাট 1 স্টোরি একই ফ্লোরে ম্যাক্সিমাম কত গুলা ফিক্সচার ইউনিট, ম্যাক্সিমাম নাম্বারে, যে দেখো এখানে বলে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফিক্সচার ইউনিট কত কানেক্ট করতে পারবো সেটা এখানে বলে দেওয়া আছে। সো তার বেসিসে আমাদের সাইজ করতে হবে, সাইজ বের করতে হবে। সে আমরা একই ফ্লোরে পেয়েছিলাম কত 6, তাই না? সয়েলের জন্য 6, তাহলে 6 এর জন্য আমরা এখানে চলে গেলাম, পেলাম হচ্ছে পাইপ ডায়ামিটার আমাকে দিতে হবে মিনিমাম 50। আর যদি আমি 36-এর জন্য করতে চাই সেক্ষেত্রে আমাকে পাইপ ডায়ামিটার দিতে হবে 100। তার মানে আমি একই পাইপ দিয়ে যখন 6টা ফ্লোরের ওয়েস্ট ওয়াটারকে নিয়ে যাচ্ছি একই সয়েল পাইপ দিয়ে, যেহেতু তার ম্যাক্সিমাম হচ্ছে 36, এখন আমি একটা অংশে 50 ইঞ্চি পাইপ, সরি 50 মিলিমিটার পাইপ, তার নিচের অংশে 100 মিলিমিটার পাইপ, এরকম দিলে আমার আসলে লস। সেক্ষেত্রে আমরা হাইয়েস্টটাই দিব। সো সেই জন্য আমরা সাধারণত তখন ওই 100 মিলিমিটার বা 4 ইঞ্চি ডায়ার পাইপটাই একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে যাবো। ভেন্ট পাইপের বেলাও একইভাবে আমাকে দেখতে হবে। সেই জিনিসগুলো আমি অলরেডি বুঝাই ফেলছি, এগুলো ডিটেলস আর যাচ্ছে না। ভেন্ট পাইপের বেলা আমাদেরকে যেটা করতে হবে ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ টোটাল কত লেন্থের পাইপ আমার লাগছে তা, এবং সেটা কোন সাইজের সয়েল পাইপ অথবা ওয়েস্ট পাইপের সাথে কানেক্টেড তার উপরে তার সাইজটা ডিপেন্ড করে। এখানে সেই টেবিলটা দেয়া আছে, দেখো এখানে হচ্ছে ডায়ামিটার অফ দা সয়েল অর ওয়েস্ট স্ট্যাক পাইপ। দিকটাকে আমরা হিসাব করে দেখলাম যে 100 নিব, এখানে 100টা অবশ্য চলে গেছে কারণ এটা অনেক লম্বা টেবিল, আমি একটা পার্ট শুধু এখানে অ্যাড করেছি। ধরলাম আমি যদি 50 মিলিমিটার ডায়ামিটার পাইপ ইউজ করি, এবং সেক্ষেত্রে যদি আমার হাইয়েস্ট নাম্বার অফ ফিক্সচার ইউনিট আমরা পেয়েছিলাম 6, এখানে হাইয়েস্ট আছে 12, সো 12 তার মানে আমারটা কমই আছে। সো সেক্ষেত্রে আমার টোটাল ডেভেলপমেন্ট লেন্থ পাইপের এখান থেকে আমরা টোটাল লেন্থ ক্যালকুলেট করে যদি বের করি 50-র জন্য 61, অর্থাৎ তাহলে আমি ম্যাক্সিমাম 61 মিটারের আমি লেন্থ পাইপ আর কি বেন্ট পাইপ লেন্থ এখানে অ্যাড করতে পারবো। সো এগুলো অনেক ডিটেইল ক্যালকুলেশন এবং অনেক ক্রিটিক্যাল ক্যালকুলেশন, তোমাদেরকে এত ক্রিটিক্যাল ক্যালকুলেশন করতে হবে না। এই যে এখানেও তোমার হচ্ছে ব্রাঞ্চ ভেন্টের জন্য আমরা কি কিভাবে ক্যালকুলেট করি, সো এগুলা জাস্ট তোমাদের জেনে রাখার জন্য এই টেবিলগুলো, এই টেবিল দুইটা ভেন্ট পাইপের জন্য আমি তোমাদেরকে ডাইরেক্ট কত কত আমরা ইউজ করব সেগুলো আমরা বলে দিচ্ছি। সয়েল পাইপের জন্য তোমরা সবাই কমনলি ইউজ করবা 100 মিলিমিটার, দিস ইজ দ্য মিনিমাম ডায়ামিটার। আমরা আমাদের দেশে প্র্যাকটিস করে এর থেকে কম আসলে আমরা বসাইবি না, যত ছোট ফ্লোরই হোক, কারণ এক্ষেত্রে হয় কি তোমার লো ফ্লোর সময় সলিড ডিপোজিশন হয়ে যেতে পারে। তো যেই কারণে আমরা মিনিমাম ডায়ামিটার ইউজ করবো সয়েল পাইপের 100। একইভাবে ওয়েস্ট পাইপের জন্য আমরা মিনিমাম সাইজ ইউজ করবো 75 মিলিমিটার অথবা 3 ইঞ্চি। ওয়েস্ট ব্রাঞ্চ অর্থাৎ যেগুলো ব্রাঞ্চ এক একটা বেসিন টেসিন সিঙ্ক থেকে যে ব্রাঞ্চ পাইপ গুলো যে সয়েলসটাকে কানেক্ট হবে সেগুলোর জন্য আমরা ইউজ করব 32 to 50 বলা আছে, কিন্তু তোমরা ইউজ করবা 50 মিলিমিটার, অর্থাৎ 2 ইঞ্চি পাইপ আমরা ইউজ করবো, যেটা আমাদের সিঙ্কের নিচে বা বেসিনের নিচে যেই হরাইজন্টাল পাইপ গুলো আমরা বসায় থাকি। বেন্ট স্ট্যাকের ডায়ামিটারও হতে হবে মিনিমাম 50 মিলিমিটার বা 2 ইঞ্চি, অর্থাৎ আমার এগুলোর সাথে যে কানেক্টিং বেন্ট পাইপ গুলা থাকবে। এবং একইভাবে ব্রাঞ্চ ভেন্টের জন্য আমরা মিনিমাম 1 ইঞ্চি সাইজের ইউজ করব। সো এগুলো হচ্ছে তোমার ভেন্ট স্ট্যাক, তোমরা টিপিক্যালি এই ভ্যালুগুলাই ইউজ করবা, ঠিক আছে? এবং ব্রাঞ্চ ভেন্ট আর সয়েল পাইপ কোনোটাই আমাদের 32 মিলিমিটারের কম হবে না। এবং যেই সব পাইপ গুলা ভেন্ট পাইপ গুলা বা ভেন্ট স্ট্যাক গুলা ছাদের উপর উঠবে, যদি সেই ছাদটা কোনো কাজে ইউজ না হয় সেক্ষেত্রে আমরা 2 মিটার পর্যন্ত এটাকে এক্সটেন্ড করে উপরে একটা রুফ একটা কভার দিয়ে দেবো যাতে বৃষ্টির পানি পোকামাকড় এগুলো না ঢুকে। আর যদি এটা ছাদটাকে আমরা রিক্রিয়েশন বা অন্য কোনো পারপাজে ইউজ করি, অর্থাৎ যেখানে মানুষজনের যাতায়াত থাকবে, তাহলে অবশ্যই আমাকে এই পাইপটাকে 2 মিটারেরও বেশি উপরে উঠাতে হবে। অর্থাৎ এই পাইপটা যাতে মানুষের হাইটের থেকে উপরে থাকে, যাতে করে মানুষের থেকে উপরে মানে যে ফাউল গ্যাস বের হবে সেটার
অর্ডার যেন আমাদেরকে কোনোভাবে ডিস্টার্ব না করে, সেভাবেই তখন এই ভেন্ট স্ট্যাক গুলাকে এক্সটেন্ড করে দিতে হবে ছাদের উপরে। হরাইজন্টাল যে ড্রেনেজ পাইপ গুলা বসাবো সেগুলার সাইজ অবশ্যই স্লোপ মেনটেন করতে হবে, সেগুলা তোমাদের বিএনবিসি তে দেওয়া আছে। আমি তোমাদেরকে ওই গ্রুপে একটা লিস্ট দিয়ে দিব, ওই লিস্টের মধ্যে পেজ নাম্বার সহ টপিক ওয়াইজ বিএনবিসির কোন চ্যাপ্টার তোমরা কোন পারপাজে ইউজ করবা, কোন কোন টেবিল ইউজ করবে, সেটা আমি একটা লিস্ট দিয়ে দিব। সেখান থেকে তোমাদের জন্য আমি যে লেকচার গুলো দিলাম সেগুলোর মেটেরিয়ালস গুলো তোমরা সেখান থেকে সহজেই বের করে নিতে পারবা। ওকে, তারপরে হচ্ছে আমরা ম্যাটেরিয়াল কি ইউজ করব। আমাদের দেশে সাধারণত এখন যেটা করা হয়, ওয়াটার সাপ্লাইর জন্য আমরা সিপিভিসি পাইপ অর্থাৎ ক্লোরিনেটেড পিভিসি পাইপ ইউজ করি, কারণ এগুলো অনেক ডিউরেবল এবং হিট রেজিস্ট্যান্ট এবং পিভিসির তুলনায়, সেই জন্য আমরা সিপিভিসি পাইপ ওয়াটার সাপ্লাইর জন্য ইউজ করব এবং ইউপিভিসি পাইপ আমরা ড্রেনেজের জন্য ইউজ করব। সো মোটামুটি এইটুকু ছিল, আর ফায়ার ফাইটিং তো বললামই। সো থ্যাংক ইউ, আমার লেকচার শেষ। সো তোমরা কি বুঝেছো আমি যা যা বুঝিয়েছি তোমাদেরকে? ইয়েস ম্যাম। আচ্ছা, গ্রুপ C1 তোমরা একটু থাকবা, কারণ তোমাদের সাথে আমার ওই লাস্ট ক্লাসটা আমি ছিলাম না, তো সেই কারণে তোমাদের সাথে আমার একটু ডিটেলস আমি একটু বলে দিব তোমাদেরকে। সো বাকিদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তোমরা লিভ নিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। C1 তোমরা থাকবে। ওয়ালাইকুম।